আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমার নাম হচ্ছে মাশফিক, আমি বর্তমানে বুয়েটে আছি, সেখানে ট্রিপল নিয়ে পড়াশোনা করছি। তো তোমাদের আজকে অধ্যায় 8 স্থিতিবিদ্যার ভার্সিটি রিটেন স্পেশাল ক্লাসে সবাইকে স্বাগত। তাহলে ভাই চলো আমরা শুরু করি। কি বলতেছে দেখো আমাদের প্রথম প্রশ্নে, এক বিন্দুগামী দুইটি বল পি ও কিউ এর লব্ধি আর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কাছে পি আর কিউ দুইটা বল আছে। পি আর কিউ দুইটা বল, মধ্যবর্তী কোণ ধরো আলফা, এদের লব্ধি হচ্ছে কত? আর। লব্ধি হচ্ছে এদের আর। আচ্ছা এরপরে কি বলতেছে, কিউকে দ্বিগুণ করলে আর দ্বিগুণ হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি হচ্ছে কিউকে দ্বিগুণ করে দিই, কিউ এর বদলে যদি এখন আমি 2Q নেই, দেখা যাবে আমাদের লব্ধি কি হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে, লব্ধির দিক কি আছে তা আমি জানি না, বাট লব্ধিটা দ্বিগুণ হয়ে গেছে, এতটুকু আমি জানি। লব্ধিটা এখন কত হয়ে গেছে? 2R। ওকে। আচ্ছা এরপরে কি বলতেছে, আমরা যদি হচ্ছে কিউ এর দিক বিপরীত করে দিই তখনও আর দ্বিগুণ হয়। তার মানে আমরা যদি হচ্ছে কিউকে এদিকে না দিয়ে বিপরীত মুখে চালনা করি, তার মানে এভাবে চালনা করি, অর্থাৎ আমাদের এখানে আছে মাইনাস কিউ, কিউ না হয়ে মাইনাস কিউ, তো তখন মধ্যবর্তী কোণ কত হবে? পাই মাইনাস আলফা। তো তখনও দেখা যাবে লব্ধিটা কি আসতেছে? তখনও দেখা যাবে লব্ধিটা আসতেছে আমাদের কাছে 2R। ঠিক আছে, তখনও লব্ধি কি হবে? 2R। ওকে। আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের কাছে তিনটা কেস দেওয়া আছে। আচ্ছা তাহলে আমরা যদি হচ্ছে একটু কেস 1 নিয়ে আলাপ করি। কেস 1, কেস 1-এ কি বলতেছে, হলুদ পি আর হলুদ কিউ এর লব্ধি হচ্ছে হলুদ আর। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কস আলফা। ঠিক আছে, এটাকে আমি দিলাম 1 নং সমীকরণ। এরপর আমরা কেস 2 নিয়ে কথা বলতে চাই। কেস 2, কেস 2-তে কি আছে? কেস 2-তে আছে দেখো আমাদের হলুদ পি, পি তো আগের মতোই আছে। কেস 2-তে হচ্ছে আমরা কিউকে দ্বিগুণ করে দিচ্ছি, তাহলে পি আর কিউ এর জায়গায় হবে 2Q, লব্ধি আর এর জায়গায় হবে 2R। তাহলে আর এর জায়গায় হবে 2R আর কিউ এর জায়গায় হবে 2Q। তাহলে কত আসতেছে? 4R স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 4Q স্কোয়ার প্লাস 4PQ কস আলফা। এটাকে আমি দিলাম 2 নাম্বার। ঠিক আছে, এটা ছিল আমাদের কেস 2। তাহলে আমরা হচ্ছে কেস 2 আর হচ্ছে তোমার কেস 1 আর কেস 2 দেখলাম। এরপর আসতেছে আমাদের কেস 3। কেস 3-তে কি বলতেছে? কেস 3-তে আমরা কি করছি? কেস 3-তে হচ্ছে আমরা কিউ এর দিক বিপরীত করে দিছি, তাই তো? তাহলে কিউ এর দিক বিপরীত করছি, মান কিন্তু সমান। কিউ আগের মতোই আছে, কেস 1-এর মতো এখনও পি আর কিউ বলেই কাজ করতেছে। লব্ধি এখন হয়ে গেছে 2R, মধ্যবর্তী কোণ এখন হয়ে গেছে কত? পাই মাইনাস আলফা, কারণ দিক বিপরীত করে দিছো। পুরোটা যদি পাই হয় এখানে আলফা, বাকিটুকু পাই মাইনাস আলফা। তাহলে কত হবে? লব্ধি হবে 2R, তাহলে 2R হোল স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমি কিন্তু কিউ বলের মান চেঞ্জ করে নিই, জাস্ট দিক চেঞ্জ করছি, সো মানে কোনো ইফেক্ট নাই। কিউ স্কোয়ার প্লাস 2PQ কস আলফার জায়গায় কী হবে? পাই মাইনাস আলফা। তাহলে কি আসবে? 4R স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2PQ কস আলফা। ওকে, মাইনাস 2PQ কস আলফা। ঠিক আছে, তাহলে এটাকে আমি দিলাম 3 নাম্বার সমীকরণ। ওকে, এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে আমরা এই 1 আর 3 নম্বর সমীকরণ যোগ করব। তাহলে কত হবে দেখো, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার 4R স্কোয়ার 5R স্কোয়ার। 1 আর 3 নম্বর সমীকরণ আমরা যোগ করতেছি, তাহলে বামপক্ষ যোগ আর স্কোয়ার প্লাস 4R স্কোয়ার হবে 5R স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার 2P স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2Q স্কোয়ার। তাহলে 2P স্কোয়ার প্লাস 2Q স্কোয়ার। এরপরে দেখো প্লাস 2PQ কজ আলফা মাইনাস 2PQ কজ আলফা কাটাকাটি। ঠিক আছে, তাহলে এরকম একটা জিনিস আসতেছে। আমি যদি একটু সাজিয়ে লিখি তাহলে কত লেখা যাবে? 2P স্কোয়ার প্লাস 2Q স্কোয়ার মাইনাস 5R স্কোয়ার, এটাকে ইকুয়ালস টু 0। এটাকে আমি দিলাম 4 নম্বর সমীকরণ। ওকে। আচ্ছা এরপরে দেখো, আমরা যদি হচ্ছে 2 আর 3 এদেরকে যোগ করে সামহাউ PQ কজ আলফা কাটাকাটি করতে চাই, এখানে দেখো 4PQ কজ আলফা আছে, এখানে মাইনাস 2PQ কজ আলফা আছে। তো এটা যদি মাইনাস 4PQ কজ আলফা বাড়ানো যায়, দেন 2 এর সাথে যোগ করা যায়, তাহলে PQ কজ আলফা কাটাকাটি যাবে। তাহলে কীভাবে করবো সেটা? এটাকে 2 দিয়ে গুণ করে দেন 2 এর সাথে যোগ করে দিব। তাহলে 3কে 2 দিয়ে গুণ করে 2 এর সাথে যোগ, 3কে হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করে 2 এর সাথে যোগ,
কি হচ্ছে তাতে দেখো, আমরা কি করতেছি, এটাকে 2 দিয়ে গুণ করতেছি, তাহলে 8r স্কোয়ার প্লাস 4r স্কোয়ার কত হবে, 12r স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে 2 দিয়ে গুণ, তাহলে 2p স্কোয়ার প্লাস p স্কোয়ার কত হবে, 3p স্কোয়ার। এরপর 2q স্কোয়ার প্লাস 4q স্কোয়ার কত হবে, 5q স্কোয়ার। এরপর মাইনাস 4q কজ আলফা প্লাস 4pq কজ আলফা, কাটাকাটি। আচ্ছা, তাহলে আসতেছে কত, আসতেছে 3p স্কোয়ার প্লাস 5q স্কোয়ার মাইনাস 12r স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাকে আমি দিলাম 5 নম্বর সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এবার আমাদের কাছে 9-10-এ একটা ফর্মুলা ছিল বজ্রগুণনের মাধ্যমে সমীকরণ সলভ করা, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, সমীকরণ জোট সহ সমীকরণ জোট। এটাকে আমরা বজ্রগুণনের মাধ্যমে সলভ করতে, কিভাবে সলভ করি মনে আছে নিশ্চয়ই, x বাই a1 b2 মাইনাস b1 a2 ইকুয়ালস টু y বাই, এখন উল্টা হবে, c1 b2 মাইনাস c2 b1 ইকুয়ালস টু 1 বাই, এবার আবার ঠিক আছে, a1 b2 মাইনাস a2 b1, ঠিক আছে। তাহলে এই যে 9-10-এ বজ্রগুণন পদ্ধতিটা ছিল সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব, জাস্ট পার্থক্য এতটুকুই, আমাদের এখানে দেখো এই 4 আর 5-এ এক্স এর জায়গায় আছে পি স্কোয়ার, ওয়াই এর জায়গায় আছে কিউ স্কোয়ার, আর ধ্রুবক পদের জায়গায় আছে আর স্কোয়ার, ঠিক আছে। ধ্রুবক পদের জায়গায় কি আছে, ধ্রুবক পদের জায়গায় আছে আমাদের কাছে আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে ভাইয়া আমরা এই পি স্কোয়ার বাই এই যে এই নিয়মটা ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই এই নিয়মটা ইকুয়ালস টু 1 বাই, এখানে 1 বাই আর এখানে কি হবে আর স্কোয়ার বাই এই নিয়মটা, তাহলে বজ্রগুণন, তাহলে বজ্রগুণন যদি আমরা অ্যাপ্লাই করি, বজ্রগুণন পদ্ধতিতে 4 ও 5 হতে পাই, বজ্রগুণন পদ্ধতিতে 4 ও 5 হতে পাই। 4 ও 5 হতে পাই, কি পাই 4 ও 5 হতে, 4 ও 5 হতে পাই কি পাই, দেখো পি স্কোয়ার বাই কত হবে, কই গেল, আমরা তো হচ্ছে এই সমীকরণ, এই সমীকরণ আর এই সমীকরণ নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তাহলে পি স্কোয়ার বাই 2 ইন্টু মাইনাস 12 মাইনাস 24 মাইনাস মাইনাস 5 ইন্টু প্লাস 5, তাহলে প্লাস 25 ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই কত হবে, কিউ স্কোয়ার বাই হবে উল্টা, তাহলে মাইনাস 15 মাইনাস মাইনাসে প্লাস কত 24, হ্যাঁ ঠিক আছে, ওকে, ইকুয়ালস টু আর স্কোয়ার বাই কত হবে 10 মাইনাস 6, তাহলে কত আসে, পি স্কোয়ার বাই 1 ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু আর স্কোয়ার বাই 4। তাহলে সবাইকে বর্গমূল করে ফেলো, পি বাই 1 ইকুয়ালস টু কিউ বাই 3 ইকুয়ালস টু আর বাই 2, পি বাই 1 ইকুয়ালস টু কিউ বাই 2 ইকুয়ালস টু পি ইস টু কিউ ইস টু আর। দাঁড়াও তো দেখি আরেকবার ইকুয়েশনগুলো, 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার মাইনাস 5r স্কোয়ার, ঠিক আছে, 3p স্কোয়ার প্লাস 5q স্কোয়ার মাইনাস 12r স্কোয়ার ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে কত, মাইনাস 24 প্লাস 25 1, এরপরে যদি আমি এদেরকে কেটে দিই তাহলে মাইনাস 15 প্লাস 24, তাহলে এটাতে আসবে হচ্ছে 9, আর আর স্কোয়ার বাই 4, তাহলে হচ্ছে আর স্কোয়ার বাই 4 কেমন পেলাম আমরা এখানে 10 মাইনাস 6, তাহলে 4, হ্যাঁ বর্গমূল করলে এত আসতেছে। আচ্ছা, তাহলে যা আসছে তাই, অতএব পি ইস টু কিউ ইস টু আর ইকুয়ালস টু 1 ইস টু 3 ইস টু 2, 1 ইস টু 3 ইস টু 2, ঠিক আছে। আচ্ছা, ইকুয়েশনগুলোকে আমরা আরেকবার চেক করে ফেলি। 1 আর 2 সরাসরি যোগ করছিলাম আমরা 2p কিউ কজ আলফা কাটার জন্য, তাহলে 5r স্কোয়ার ইকুয়ালস টু 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার, সেখান থেকে এটা আসছে, ওকে ঠিক আছে এটা। দেন সেম ওয়েতে আমরা হচ্ছে 3কে 2 দিয়ে গুণ করছিলাম, তাহলে 8r স্কোয়ার আর 4r স্কোয়ার 12r স্কোয়ার, ঠিক আছে, 2p স্কোয়ার প্লাস p স্কোয়ার 3p স্কোয়ার 2q স্কোয়ার প্লাস 4q স্কোয়ার 6q স্কোয়ার, এটাকে হচ্ছে আমরা 3কে 2 দিয়ে গুণ করতেছিলাম তাই তো, হ্যাঁ, আর হচ্ছে এটাকে সরাসরি যোগ করছিলাম, তাহলে 2q স্কোয়ার প্লাস এখানে 4q স্কোয়ার ছিল, আচ্ছা এখানে ভুল হয়েছে আমাদের, এটা 6 হবে, তাই তো বলি এখানে আমাদের ভুল হয়েছে, ঠিক করি আমরা, চলো
এটা 6q স্কয়ার হবে, 6q স্কয়ার। হ্যাঁ, এবার ঠিক আছে। 3p স্কয়ার 6q স্কয়ার কাটাকাটি গেল -12r স্কয়ার। হ্যাঁ, এবার চলো আমরা আবার জিনিসটাকে সলভ করি। আচ্ছা, তাহলে p স্কয়ার বাই কত আসে? -24 -24 প্লাস 30, -24 প্লাস 30 ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই কী হবে? -15 প্লাস 24 ইকুয়ালস টু আর স্কোয়ার বাই কত হবে? আর স্কোয়ার বাই কত আসবে দেখো? 12 - 6, 12 - 6। তাহলে কি আসতেছে? পি স্কোয়ার বাই 6 ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু আর স্কোয়ার বাই 6। সবাইকে 3 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে পি স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু আর স্কোয়ার বাই 2। তাহলে স্কোয়ার রুট করে ফেলো, কত আসে? পি বাই √2 ইকুয়ালস টু কিউ বাই √3 ইকুয়ালস টু আর বাই √2। ওকে, তাহলে রেশিও কত আসতেছে? পি ইস টু কিউ ইস টু আর ইকুয়ালস টু √2 ইস টু √3 ইস টু √2। ঠিক আছে, √2 ইস টু √3 ইস টু √2 হয়ে গেল। তাহলে হোপফুলি অঙ্কটা ধরতে পারছো। আচ্ছা, তো একটু বড় অঙ্ক ছিল, বাট আশা করি বোঝা গেল। চলো তাহলে আমরা সামনে যে পরের অঙ্কে দেখি আমাদের কি বলতেছে। দেখো নেক্সট ম্যাথ আমাদেরকে বলতেছে ত্রিভুজ এবিসি এর সিএ এবং সিবি বাহু বরাবর ক্রিয়ারত দুইটি বলের মান কজ এ এবং কজ বি এর সমানুপাতিক। প্রমাণ করো যে এদের লব্ধির মান সাইনের সমানুপাতিক এবং এরা এর দিক হচ্ছে, এই লব্ধির দিক হচ্ছে সি কোণকে এত এবং এততে বিভক্ত করে। আচ্ছা, তাহলে আমাদেরকে মান বের করা লাগবে লব্ধির, আর লব্ধির দিক থিটা বের করা লাগবে। এটা করলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, আগে তাহলে আমরা একটু ত্রিভুজটা এঁকে ফেলি। আমাদের কাছে হচ্ছে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, এই হচ্ছে আমাদের ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজ হচ্ছে আমরা এবিসি দিই, এ বি সি। তাহলে হচ্ছে দেখো এ বি আর হচ্ছে আমাদের সি। প্রশ্নে বলতেছে সিএ আর সিবি বরাবর দুইটা বল কাজ করতেছে, সিএ আর হচ্ছে সিবি বরাবর দুইটা বল কাজ করতেছে। ধরে নিলাম বল দুইটা হচ্ছে তোমার পি আর কিউ, পি আর কিউ। আচ্ছা, তাহলে প্রশ্নে বলতেছে পি ইকুয়ালস টু কত? পি সিএ বরাবর যেটা কাজ করে সেটা কজ এর সমানুপাতিক, তাহলে কে কজ এ সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক হলে কী করতে হয়? সমানুপাতিক ধ্রুবক বসাইতে হয়। এবং সিবি বরাবর যেটা কাজ করে সেটা কস বি এর সমানুপাতিক, তাহলে এটা হচ্ছে কে কস বি। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা বের করতে চাই সেটা হচ্ছে লব্ধির মান। তাহলে ভাই লব্ধির মানটা কত? দেখো মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের সি, আর লব্ধির হচ্ছে ধরো এখানে আছে, এবং সে হচ্ছে ধরো বি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, সি বি এর সাথে। ঠিক আছে, তাহলে ভাই আমরা চলো লব্ধির মানটা বের করি। তাহলে লব্ধি আর ইকলস টু কত হবে? লব্ধি আর ইকলস টু আসবে √ওভার পি স্কোয়ার, তাহলে কে স্কোয়ার কজ স্কোয়ার এ প্লাস কিউ স্কোয়ার, তাহলে কে স্কোয়ার কজ স্কোয়ার বি। তারপর এটাকে একটু নিচে লিখি, আমাদের বড় জায়গা লাগবে। ওকে, তাহলে কে স্কোয়ার কজ স্কোয়ার এ প্লাস কে স্কোয়ার স্কোয়ার বি, কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, তাহলে 2 কে স্কোয়ার কজ এ কজ বি, তারপর কত হবে? কজ 2p কিউ কজ আলফা, আলফা কত? সি, মধ্যবর্তী কোণ কত এদের? সি, তাহলে কজ সি। আচ্ছা, তো ভাই দেখো এখানে সবার কাছে কে স্কোয়ার আছে, ঠিক আছে, এটা হচ্ছে 2k স্কোয়ার ছিল, সবার কাছে কে স্কোয়ার আছে, তাহলে সবার কাছ থেকে কে স্কোয়ার কমন নাও, রুট কে স্কোয়ার কত হবে? কে। তাহলে ভিতরে থাকতেছে কত আমার কাছে? ভিতরে থাকতেছে আমার কাছে, ভিতরে থাকতেছে আমার কাছে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি প্লাস কজ এ, সরি 2 কজ এ কজ বি কজ সি। ঠিক আছে, এটা থাকে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি, কজ স্কোয়ার সি থাকবে না কোথাও, এটা আমরা ভুলে লিখে ফেলছি, এটাকে মুছে ফেলি। হ্যাঁ, কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস 2 কজ এ কজ বি কজ সি। ঠিক আছে, আচ্ছা, তো ভাই দেখো একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা একটু কষ্ট করে মুখস্থ রাখা লাগবে অঙ্কটার জন্য বিশেষ করে। ফর্মুলাটা তোমরা হচ্ছে প্রমাণ করছো, বাট ফর্মুলা হিসেবে পড়ো নাই। 7.6-এ তোমরা এটা পাইছিলা, সেটা হচ্ছে কি কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি প্লাস 2 কজ এ কজ বি কজ সি ইকুয়ালস টু 1। এটা পড়ছিলা তোমরা, ইকুয়ালস টু 1 প্রমাণ করছিলা।
তাহলে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আছে cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার বি প্লাস 2 cos a cos b cos c। তাহলে এটা কত হবে, দেখো তো cos স্কোয়ার থেকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে শুধুমাত্র এগুলো বাকি থাকে। তাহলে cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার বি প্লাস 2 cos a cos b cos c ইকুয়ালস টু কত হবে 1, আর এটা এই পাশে গেলে মাইনাস cos স্কোয়ার c। তাহলে এখানে আমাদের কাছে কত আছে, k ইন্টু রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার c। 1 মাইনাস cos স্কোয়ার কত আসবে সাইন, তাহলে k সাইন c। তাহলে প্রমাণ করে ফেললাম লব্ধিটা কার সমানুপাতিক, সাইন সি এর সমানুপাতিক। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে লব্ধির মানটা সাইন সি এর সমানুপাতিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই একটা ফর্মুলার হেল্প নিয়ে এটা আমরা প্রুফ করে ফেলছি, এটা আমাদের ডান। এবার আমরা অঙ্কটার বাকি পার্ট করতে চাই। তাহলে বাকি অংশ আমাদের কি বলতেছে, দেখো বাকি অংশ আমাদের কি বলতেছে, আমাদেরকে হচ্ছে এর দিক বের করা লাগবে, এর দিকটা বের করতে হবে এবং দেখাইতে হবে দিকের মানগুলো আসলে এরকম আসতেছে। আচ্ছা, তাহলে চলো আমরা দিক বের করার চেষ্টা করি, ঠিক আছে। থিটা মান বের করছি, এবার দিক বের করবো। দিকের ফর্মুলা কি, ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে, যার সাথে কোণ সে একা, যার সাথে কোণ সে একা নিচে। তাহলে কার সাথে কোণ তৈরি করতেছে, কিউ এর সাথে কোণ তৈরি করতেছে, তাহলে কিউ একা নিচে। তাহলে কি হবে পি সাইন আলফা, আলফা মানে মধ্যবর্তী কোণ কত সি, তাহলে পি সাইন সি কিউ প্লাস পি কস সি। আচ্ছা, তাহলে এবার তুমি পি আর কে, কিউ এর মান বসায় দাও। পি ছিল কে কজ এ সাইন সি, আর নিচে কিউ কি ছিল কে কস বি, কে কজ এ কস সি। আচ্ছা, তো ভাই দেখো উপরে নিচে সবার কাছ থেকে আর কাটাকাটি যায়, তাহলে কজ এ সাইন সি ডিভাইডেড বাই কত কজ বি প্লাস কজ এ কস সি। আচ্ছা, তো ভাই খেয়াল করো আমাদের কাছে সব জায়গাতেই দেখতে পাচ্ছি উপরে নিচেও এসি আছে, নিচেও এসি আছে, জাস্ট এই বি জিনিসটাই অড। তাহলে বি জিনিসটাকে আমরা একটু সরাইতে চাই। এখন বিকে সরাবো কীভাবে, দেখো আমরা ত্রিভুজের 3টা কোণ নিয়ে কাজ করতেছি। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, ত্রিভুজের 3 কোণের সমষ্টি ভাই পাই। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি পাই হয় তাহলে বি কোণটা কত আসবে, পাই মাইনাস এ প্লাস সি। বি কোণটা আসবে পাই মাইনাস এ প্লাস সি। তাহলে এখানে আমরা বি কোণের মানটা বসায় দিব। তাহলে কজ এ সাইন সি ডিভাইডেড বাই কজ পাই মাইনাস এ প্লাস সি কত হবে প্লাস কজ এ কস সি। ওকে, আচ্ছা, তাহলে কত আসতেছে দেখো, কস পাই মাইনাস থিটা হবে হচ্ছে মাইনাস কস থিটা। তাহলে কজ এ সাইন সি ডিভাইড বাই কত হবে মাইনাস কস, কস পাই মাইনাস থিটা সমান মাইনাস কস থিটা, কস এ প্লাস সি প্লাস কত হবে কজ এ কস সি, কজ এ কস সি। আচ্ছা, তাহলে কি আসতেছে দেখো, কজ এ সাইন সি ডিভাইডেড বাই মাইনাস, দেখো কজ এ প্লাস সি ফর্মুলা কি, cos a cos c minus sin a sin c। হ্যাঁ, মাইনাস sin a sin c। আচ্ছা, সাথে কত ছিল, রাইট, সাথে কি ছিল আরো, সাথে ছিল হচ্ছে প্লাস cos a cos c প্লাস cos a cos c। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই দেখো মাইনাস cos a cos c প্লাস cos a cos c কাটাকাটি যায়, তাহলে নিচে থাকবে মাইনাস মাইনাসে প্লাস sin a sin c। তাহলে cos a sin c ডিভাইডেড বাই sin a sin c। আচ্ছা, তাহলে sin c sin c কাটা যায়, cos বাই sin চলে আসবে cot a। ওকে, তাহলে tan থিটা ইকুয়ালস টু cot a। cot কে যদি আমরা tan আকারে লিখি তাহলে কি আসবে, cot থেকে tan বানানোর উপায় কি, পাই বাই 2 মাইনাস আকারে লেখা, cot থিটা ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস থিটা, তার মানে পাই বাই 2 মাইনাস a। তাহলে থিটা ইকুয়ালস টু কত আসলো ভাইয়া, পাই বাই 2 মাইনাস a। আচ্ছা দেখো তো, পাইয়ের বদলে আমরা কি লিখতে পারি, a প্লাস বি প্লাস সি। পাইয়ের বদলে কি লেখা যায়, a প্লাস বি প্লাস সি। তাহলে বসায় দাও, a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 মাইনাস a। তাহলে কত আসতেছে, b বাই 2 প্লাস সি বাই 2 মাইনাস a বাই 2। ঠিক আছে, তাহলে হাফ কমন নিলে কি আসে, বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ। তাহলে প্রশ্ন বলতেছিল যে এই লব্ধির দিকটা আমাদের এই সি কোণকে 2টা ভাগে ভাগ করবে, একটা হচ্ছে এটা
যেটাকে আমরা প্রমাণ করে ফেলছি থিটার মানের মাধ্যমে, আরেকটা হচ্ছে অবশিষ্টটা, মানে এটা দুই ভাগে ভাগ করবে, একটা হচ্ছে থিটা কোণ, আরেকটা হচ্ছে কি বাকি সি মাইনাস থিটা কোণ। তাহলে আমাদেরকে সি মাইনাস থিটা কোণ যে এটা, সেটাও দেখাইতে হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে প্রথমটা দেখাই ফেলছি, এবার দেখাই সি মাইনাস থিটা কোণ কত আসে। অতএব সি মাইনাস থিটা কত হয়, সি মাইনাস বি বাই টু মাইনাস সি বাই টু প্লাস এ বাই টু। সি মাইনাস সি বাই টু আসবে প্লাস সি বাই টু, তাহলে সি বাই টু প্লাস এ বাই টু, প্লাসগুলো একসাথে লিখি, সি বাই টু প্লাস এ বাই টু মাইনাস বি বাই টু। ঠিক আছে, তাহলে কিন্তু দেখো দুইটাই হয়ে গেল। একটা কত আসলো, হাফ বি প্লাস সি মাইনাস এ, আরেকটা কত আসলো, হাফ সি প্লাস এ মাইনাস বি। এটাই বলছিল আমাদের যে লব্ধি হচ্ছে সি কোণটাকে এই দুই ভাগে ভাগ করবে, প্রমাণ করো। প্রমাণ করে ফেললাম আমরা, ঠিক আছে। ওকে, হোপফুলি অঙ্কটা বুঝতে পারছো। তো এটা রিটেন আসার জন্য হয়তো একটু বড়, তারপরেও শিখে রাখো যদি কাজে লেগে যায়। আচ্ছা, চলো আমরা এবার সামনের অঙ্কে যাই। কি বলতেছে আমাদেরকে, চলো দেখি। বলতেছে আমাদের কাছে 1 2 8 5 5 রুট 2 2 রুট 2 এরকম বেশ কিছুগুলো বল আছে, যেগুলো এবিসিডি বর্গক্ষেত্রের যথাক্রমে এবি বিসি সিডি ডিএ এবং দুইটা কোনো এসি আর বিডি বরাবর ক্রিয়ারত। আচ্ছা, এবিসিডি বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 5 একক হলে বলগুলোর লব্ধির মান নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো ভাই খেয়াল করো, আমাদেরকে হচ্ছে এই যে বলগুলোর লব্ধির মান বের করতে বলছে। দেখো খুবই সহজ একটা অঙ্ক, সুন্দর একটা অঙ্ক। আমরা আগে হচ্ছে একটু বর্গটা আইকা ফেলি, তারপর হচ্ছে এটা নিয়ে কথা বলবো। তাহলে এই হচ্ছে ধরো ভাই বর্গটা আছে, এই হচ্ছে আমাদের কাছে বর্গটা আছে। তো দেখো বলতেছে, আমরা একটু চিহ্নিত করি আগে, এ বি সি ডি, আর এই হচ্ছে আমাদের দুইটা কর্ণ, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে আমাদের বিডি। আচ্ছা, তো বলতেছে এই এবি বরাবর, তার মানে এই বরাবর একক মানের বল কাজ করতেছে, একক বলের বল কাজ করতেছে। এরপর আমাদের দেখো বলতেছে বিসি বরাবর কত কাজ করতেছে, বিসি বরাবর করতেছে 2 বলের কাজ, 2 একক বলের মানে 2 একক মানের বল কাজ করতেছে। সিডি বরাবর কাজ করতেছে 8 একক মানের বল। এরপর ডিএ বরাবর কাজ করতেছে 5 একক মানের বল। এরপর দুইটা কর্ণ এসি আর বিডি, তাহলে এসি বরাবর কাজ করতেছে কত, 5 রুট 2 একক বলের মানের বল। আর আমাদের বিডি বরাবর কাজ করতেছে কত, বিডি বরাবর কাজ করতেছে 2 রুট 2 একক মানের বল। আচ্ছা ওকে, এবার খেয়াল করো ভাইয়া, আমাদের এবি আর সিডি এরা পরস্পর বিপরীত দিয়ে কাজ করে। তাহলে দুইটা বল যখন পরস্পর বিপরীত দিয়ে কাজ করে, এদের বিয়োগফল থেকে আমরা জাস্ট এই দুটো বলের লব্ধি বের করতে পারি। তাহলে দেখা যাবে ভাই, এই বলটা, এই আমাদের এই বল আর এই বল, এরা দুইটা মিলে আমাদের কাছে শুধুমাত্র এই বরাবর একটা বল বাকি থাকবে, সেটা হচ্ছে কত, 8 মাইনাস 1 7। তাহলে আমাদের কাছে দেখা যাবে এই বরাবর একটা বল 7 বাকি আছে। ওকে, আচ্ছা আবার খেয়াল করো ভাইয়া, আমাদের এই যে বিসি বরাবর 2 আর ডিএ বরাবর 5, এরাও পরস্পর বিপরীত দিয়ে কাজ করতেছে, এরাও পরস্পর কাটাকাটি করে ফেলবে। তাহলে কি পরিমাণে কাটাকাটি করবে, 5 মাইনাস 2 3 উপরের দিকে। তাহলে দেখা যাবে আমরা এই দিকে উপরের দিকে হচ্ছে কত পাবো, 3 মানের একটা বল দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা ধরো আমি হচ্ছে অন্য একটা কালার ইউজ করি, তোমাদের এটা বুঝতে কষ্ট হবে। আমরা কি করতেছি, আমরা এবার চিন্তা করতেছি এই 2 আর 5কে নিয়ে। তাহলে 2 আর 5 পরস্পর একজন আরেকজনকে কাটাকাটি করে কত থাকবে, 5, 2 বিপরীত দিকে, তাহলে 5 মাইনাস 2 3, যেটা হবে ঊর্ধ্বমুখী। 5 মাইনাস 2 3, যেটা হবে এরকম ঊর্ধ্বমুখী। ঠিক আছে, তাহলে এখানে থাকবে 3 একক মানের বল। ওকে, ভালো কথা, এটা গেল। তাহলে এরপর কি থাকতেছে আমাদের কাছে, দেখো ভাই, এই যে আমাদের কাছে তাই না 7, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো আমাদের কাছে হচ্ছে 5 রুট 2 মানের একটা বল, যেটা হচ্ছে এই দিকে কাজ করতেছে, এটা আছে। আর হচ্ছে 2 রুট 2 মানের বল, যেটা হচ্ছে এই দিকে কাজ করতেছে। আচ্ছা দেখো, আমরা কিন্তু চাইলে এই 3 আর 7-এর আমি আবার লব্ধি বের করতে পারি। 3 আর 7-এর লব্ধি, 3 আর 7-এর লব্ধি, 3 আর এই 7-এর লব্ধি। তাহলে এই 3 আর 7-এর লব্ধি কত হবে, 3 আর 7 দেখা এদের মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে এদের লব্ধিটা এই বরাবর কাজ করবে। এবং এই লব্ধিটা কত হবে, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। কত হবে এই লব্ধিটা, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমি আরও একটা কাজ করি, যে সকল বল আমাদের গায়েব হয়ে গেছে সেগুলোকে মুছে ফেলি। এই বলগুলো পুরাতন বল, এগুলো কিন্তু এখন আর নাই। হ্যাঁ, এই যে 5, এই বলগুলো কিন্তু এখন আর নাই। এই 2 কিন্তু এখন আর
নাই। আচ্ছা, তাহলে 3 আর সাথে লব্ধি বের করতেছিলাম আমরা, তাহলে 3 আর সাথে লব্ধি কত হবে, √3² + 7², তাহলে 9 + 49 আসতেছে কত, 9 + 49, এটা আসতেছে হচ্ছে আমাদের কাছে 9 আর 49 হচ্ছে 58, তাহলে হচ্ছে √58, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো √58 কি 5√2 এর বিপরীত দিয়ে কাজ করতেছে না, √58 5√2 এর বিপরীত দিয়ে কাজ করতেছে, রাইট। এখন 5√2 মানে আসলে কত নিউটন বলে, এটা হচ্ছে √50, 5√2 মানে √50, তাহলে ভাই দেখো √58 আর 5√2 এরা পরস্পর বিপরীত দিয়ে কাজ করতেছে, এদের মধ্যে দেখো √58 হচ্ছে বড় বল আর √50 হচ্ছে ছোট বল, তাহলে √58 থেকে √50 বিয়োগ হয়ে যাবে, এরা পরস্পর বিপরীত দিয়ে কাজ করতেছে, তাহলে √58 আর আমাদের এখানে আছে √50, তাহলে এই দুইটা বল একত্রিত হয়ে কি হবে, আমাদের কাছে লব্ধি বল থাকবে √58 - √50, তাহলে আমি হচ্ছে এটাকে মুছে ফেলি, আমাদের কাছে তাহলে এখন আর এই বলটা নাই, আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আছে √58 - √50, এই বলটা আছে, যেই বলটা হচ্ছে এই বরাবর কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কাছে কিন্তু এখন আর এই 7 আর হচ্ছে এই 3-এর অস্তিত্ব নাই, ওকে। তাহলে সব মিলে আমরা কি পাচ্ছি, এই বরাবর কাজ করতেছে আমাদের কাছে √58, এরকম একটা বল পাচ্ছি, এটা হচ্ছে √58, আর দেখো এটা যেহেতু বর্গক্ষেত্র, তাহলে তার সাথে লম্ব বরাবর কাজ করতেছে 2√2, তার সাথে লম্ব বরাবর কে কাজ করতেছে 2√2, বর্গ মানে কি এই কোণটা কত 90 ডিগ্রি না, তাহলে √58 হচ্ছে এই বরাবর, আর তার সাথে 2√2 90 ডিগ্রি কোণে কাজ করতেছে, তাহলে এই যে 2√2 এটা, আর এই যে আমাদের √58 - √50 এই বলটা, √58 - √50 আমি ঠিকভাবে লিখি, তারাও একটু লক করে, একটু বেশি ভিড় হয়ে গেছে। আচ্ছা দেখো দেখো তাহলে আমাদের এখানে বলটা কি ছিল, হ্যাঁ, তাহলে আমাদের এই বরাবর কি বল কাজ করতেছে, এই বরাবর কাজ করতেছে √58 - √50, এই বলটা কাজ করতেছে, হ্যাঁ, এই বলটা এই বরাবর কাজ করতেছে, আর তার সাথে লম্ব বরাবর 2√2 কাজ করতেছে, তাহলে ভাই এই দুটা বলের লব্ধি কি হবে, এই দুটা বলের লব্ধি দেখা যাবে কি হইতেছে, এইভাবে কোথাও এক জায়গায় আসবে, এবং এটাই হবে কি সবগুলো বল মিলে লাস্ট লব্ধি। দেখো আমরা কিন্তু ধীরে ধীরে অল্প কিছু বলের লব্ধি বের করতে করতে এক একটা বল কাটতেছিলাম, শেষে শুধু এই দুটো বলই বাকি আছে, ঠিক আছে। তাহলে ভাই এই দুটো বলের লব্ধি কি আসবে, এই দুটো বলের লব্ধি চলো আমরা বের করে ফেলি, দুটো বলের লব্ধি কি আসতেছে। আচ্ছা, আমাদের এখানে একটু ঝামেলা হয়ে গেছে, মাই ব্যাড, দাঁড়াও, এখানে আমরা এখানে একটা অ্যাজাম্পশন করছিলাম, অ্যাজাম্পশনটা খুব সম্ভবত হবে না, অ্যাজাম্পশনটা হবে না হচ্ছে, এটাকে আমি করতে থাকি, আন্ডু করতে থাকি, আমরা এখানে অ্যাজিউম করতেছিলাম 7 আর 3-এর যে লব্ধি, সেই লব্ধিটা আসলে একই দিয়ে কাজ করবে, এই অ্যাজাম্পশনটা ভুল ছিল, অ্যাজাম্পশনটা আসলে ঠিক না, 7 আর 3-এর লব্ধি যে এক্স্যাক্টলি এসি বরাবরই কাজ করবে তার তো কোনো ঠিক নাই, রাইট, তার তো কোনো ঠিক নেই। আচ্ছা, হ্যাঁ, এই পর্যন্ত আসলে ঠিক আছে, আমরা একটু এটাকে মুছে ফেলি, হ্যাঁ। আচ্ছা, আমরা একটা কাজ করি, 7 আর 3 এরকম আলাদা আলাদা লব্ধি বের না করে ছবিটাকে আবার এঁকে আমরা হচ্ছে দেন হিসাব নিকাশটা করে ফেলি, তাহলে আমাদের কাছে এখন কি কি বল বাকি আছে, দেখো যদি আমি সি বিন্দুর সাপেক্ষে বলি বা চিন্তা করি, তাহলে এই হচ্ছে আমাদের সি বিন্দু, উপরের দিকে আমাদের কাছে হচ্ছে একটা বল আছে, সেটা হচ্ছে কত 3, ভালো কথা। এরপরে দেখো আমাদের কাছে সি বরাবর ডান দিকে যাচ্ছে এরকম একটা বল আছে, এটা হচ্ছে আমাদের কাছে 7, ভালো কথা। এরপরে কি আছে, এরপর হচ্ছে সি থেকে বের হচ্ছে এরকম একটা বল আছে আমাদের কাছে, সেটা কত এরকমভাবে আছে 5√2, ওকে। দেন আরেকটা আছে 2√2, এই 5√2 এর সাথে লম্বভাবে এখানে কি আছে 2√2, তাহলে এই হচ্ছে 4টা বল, আমরা হচ্ছে এই বলগুলোর লব্ধি বের করতে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমাদের কাছে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো তোমরা নিশ্চয়ই এরকম একটা ফর্মুলা পড়ছো, সেটা লম্বাংশের সাহায্যে লব্ধির মান বের করা ফর্মুলা, সেটা হচ্ছে কি লম্বাংশের এক্স অক্ষ বরাবর উপাংশ আর এক্স ইকুয়ালস টু কত হবে, পার্টিসিপেন্ট ভেক্টরগুলোর সবগুলোর এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশগুলো কত, যদি আমরা চিন্তা করি এটাই হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাহলে দেখো এক্স অক্ষ বরাবর উপাংশ বের করার জন্য কি করতে হয়, বল ইন্টু কজ এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, বল ইন্টু কজ এক্সের সাথে উৎপন্ন কোণ, তাহলে কত হবে আর এক্স কত হবে 3 ইন্টু কজ, 3 কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে কত হবে 3 ইন্টু কজ 90, 3 ইন্টু কজ 90,
প্লাস দেখো তো 7 কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 180 ডিগ্রি, তাহলে 7 ইন্টু কস 180 প্লাস দেখো তো 5√2 কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেখো ও তো হচ্ছে 45 ডিগ্রি কোণ তৈরি করছে তাই না, বর্গের সাথে সে 45 ডিগ্রি কোণ তৈরি করতেছে, যেহেতু এটা বর্গের কর্ণ। তাহলে যেহেতু হচ্ছে আমাদের এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা যেহেতু 45 ডিগ্রি, তার মানে এই কোণটাও 45 ডিগ্রি, তবে এই কোণটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পাওয়া যায়, এই জন্য এটা হবে নেগেটিভ কোণ, তাহলে এটা হবে কস -45 ডিগ্রি। তাহলে 5√2 ইন্টু কস -45 ডিগ্রি, 5 * cos -45 ডিগ্রি, তারপরে কত আছে 2√2 ইন্টু, দেখো এটাও 45 ডিগ্রি, তাহলে 180 যোগ 45 ডিগ্রি কত হবে তাতে 215 ডিগ্রি। ঠিক আছে, এটাকে আমি এইভাবেই লিখতে পারি যে 2√2 ইন্টু কস 180 প্লাস 45 ডিগ্রি, এভাবেই থাকে 180 প্লাস 45 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, তাহলে আর এক্স আসতেছে কত, এখান থেকে আসবে 0, এটা আসবে হচ্ছে -7, কস -45, তাহলে কস 45, তাহলে আসবে 5√2 ইন্টু আসবে কত 1/√2, এটা আসবে হচ্ছে -2√2 ইন্টু কস 180 প্লাস থিটা মাইনাস কস থিটা, তাহলে কস 45 ডিগ্রি কত 1/√2। ওকে, তাহলে √2 কাটা যায়, এখানেও √2 কাটা যায়, তাহলে আসতেছে কত -7 -5 -2, তাহলে -9 প্লাস 5 আসতেছে হচ্ছে আমাদের কাছে -4, তাহলে আর এক্স এর ভ্যালু বের করলাম -4। এবার আমরা আর ওয়াই বের করবো, আর ওয়াই কী হবে এক্স্যাক্টলি পুরো এই জিনিসটাই, জাস্ট কজের জায়গায় আমরা সাইন লিখে দিব, তাহলে 3 sin 90 প্লাস 7 sin 180 প্লাস 5√2 sin -45, এরপরে কত প্লাস 2√2 sin কত হবে 180 প্লাস 45। আচ্ছা, তাহলে 3 sin 90 এখান থেকে আসবে 3, 7 sin 180 এখান থেকে আসবে 0, 5√2 sin -45, তাহলে এটা আসবে -1/√2, তাহলে 5√2 ইন্টু 1/√2, আর এটা কত হবে, এটাও হবে মাইনাস sin 180 প্লাস থিটা মাইনাস সাইন থিটা, তাহলে দেখো কত আসতেছে √2 কাটাকাটি করলাম, তাহলে -5 -2 আসবে হচ্ছে -7, 3 - 7 আসবে হচ্ছে -4, তাহলে আর এক্স এর ভ্যালু আসলো -4, আর ওয়াই এর ভ্যালু আসলো -4, তাহলে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু বের করার ফর্মুলা কি √r(x²) প্লাস আর ওয়াই স্কোয়ার, তাহলে আসবে √(-4² প্লাস -4²), তাহলে সব মিলে আমাদের লব্ধি আসলো কত 4√2, লব্ধির মান আসলো কত 4√2। ঠিক আছে, আচ্ছা তো দেখো আমরা কিন্তু ছবি এঁকে বেশ খানিকটা সলভ করে ফেলছি, আমাদের কাছে টোটালি 6টা বল ছিল, সেখান থেকে আমরা 4টা বলে কমায় নিয়ে আসছি। ঠিক আছে, সো এভাবে কিন্তু ছবি আঁকলে আমাদের কাজগুলো সহজ হয়ে যায়। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা সামনে যাই, এখানে আর তেমন কোনো কিছু বলার নেই, আমরা চলো সামনে যাই, দেখি পরবর্তীতে আমাদের কাছে কি কি আছে আরো। ওকে, কি বলতেছে আমাদেরকে দেখো, বলতেছে এখানে একটা সিচুয়েশন দেওয়া আছে, এই যে 5000 নিউটন বল, এই 5000 নিউটন বলটাকে দুটো উপাংশে ভাগ করা হয়েছে, একটা 30 ডিগ্রি কোণে আছে আর একটা 45 ডিগ্রি কোণে আছে, একটা R1 আর একটা R2, তাহলে R1 আর R2 এর মান কত। আচ্ছা ঠিক আছে, তো ভাইয়া নিশ্চয়ই তোমরা হচ্ছে বলের সাইন সূত্র পড়েছো, ত্রিভুজের সাইন সূত্র থেকে সেটা আসে, তো বলের সাইন সূত্র কি বলে, বলের সাইন সূত্র বলে যে আমরা যেই বলটাকে অপর দুইটা উপাংশে ভাগ করতেছি সেই বল ডিভাইডেড বাই সাইন মোট কোণের যোগফল, মোট কোণ কত 30 যোগ 45, 30 যোগ 45 ইকুয়ালস টু কত হবে R1 ডিভাইডেড বাই সাইন বিপরীত কোণ অপর জনার সাথে কোণ কত 45, তাহলে সাইন 45 ইকুয়ালস টু R2 ডিভাইডেড বাই অপর জনার সাথে কোণ, তাহলে কত সাইন 30। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা R1 এর ভ্যালু বের করতে পারি কত, R1 এর ভ্যালু বের করতে পারি 5000 ইন্টু সাইন 45 ডিভাইডেড বাই কত সাইন 30 প্লাস 45। ওকে, তাহলে 5000 ইন্টু 1/√2 ডিভাইডেড বাই ফর্মুলা সাইন এ প্লাস বি, কত হবে সাইন এ কস বি, তাহলে সাইন 30 কস 45 প্লাস সাইন বি কস এ, তাহলে সাইন 45 কস 30।
ওকে, তাহলে কত আসতেছে দেখো, 5000 ইন্টু 1/√2 ডিভাইডেড বাই কত, সাইন 30 হচ্ছে কত, হাফ, তাহলে এটা হচ্ছে 1/2√2 প্লাস কস 30 কত, কস 30 হচ্ছে √3/2, তাহলে √3/2√2। আচ্ছা দেখো, √2 কাটা যায়, তাহলে কত থাকে, 1/1 প্লাস √3, তাহলে আনসার আসতেছে 5000 বাই, ও না এখানে তো আর হাফও আছে তাই তো, তাহলে দুইটা উপরে উঠে যাবে, এই যে এখানে নিচে 2 আছে, হরে থেকে 2 উপরে উঠে যাবে, তাহলে 5000 ইন্টু 2 ডিভাইডেড বাই 1 প্লাস √3। ওকে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, নাও ইটস ওকে। তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখান থেকে, তাহলে এতটুকু এখানেই থাক, আর কিছু করা লাগবে না, 10000 বাই 1 প্লাস √3। হ্যাঁ, এটি হচ্ছে R1 এর ভ্যালু। সেম ওয়েতে আমরা R2 এর ভ্যালু বের করতে পারবো, তাহলে R2 কত হবে, R2 হবে হচ্ছে 5000 ইন্টু সাইন কত 30 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে এই যে আমাদের কত, এটা কত আসছে সাইন কস 40, আমি হিসাবটা ডাইরেক্ট লিখে ফেলতেছি আর কি, সাইন আরেক লাইন লিখে তারপর করি, সাইন 45 প্লাস 30, তাহলে 5000 ইন্টু সাইন 30 মান হচ্ছে হাফ ডিভাইডেড বাই এটার ভ্যালু কত, 1/2√2 প্লাস √3/2√2। ওকে, তাহলে দেখো এবার 2 কাটাকাটি যাচ্ছে, √2 উপর উঠে যাবে, তাহলে আনসার আসবে 5000 √2 ডিভাইডেড বাই 1 প্লাস √3। তাহলে এই হচ্ছে আমাদের R1 আর R2 এর ভ্যালু আমরা বের করে ফেললাম বলের সাইন সূত্র থেকে। ওকে, ভালো। এখন দেখো ভাই, প্রশ্নে বলতেছে যে θ2 এর কোন মানের জন্য R2 সর্বনিম্ন হবে। আচ্ছা, খেয়াল করো, যদি আমাদের এখানে 45 ডিগ্রি বলে না দিয়ে জাস্ট θ2 থাকতো, একটা আননোন অ্যাঙ্গেল থাকতো, তখন আমি ফর্মুলাটা কি লিখতাম, আমরা বি নাম্বারটা সলভ করতেছি, লিখতাম 5000 বাই সাইন 30 প্লাস থিটা ইকুয়ালস টু R1 বাই সাইন থিটা ইকুয়ালস টু R2 বাই সাইন 30 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো প্রশ্নে আমরা কার মান সর্বনিম্ন চাই, R2 এর মান সর্বনিম্ন চাই, তাহলে আমরা R2 নিয়ে কাজ করবো। তাহলে ভাই দেখো এখান থেকে বের করা যায় R2 ইকুয়ালস টু এই যে আমাদের সাইন 30 ডিগ্রি, সেটাকে যদি এখানে পাঠিয়ে দিই, তাহলে 5000 ইন্টু সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই কত, সাইন 30 প্লাস থিটা, সাইন 30 প্লাস থিটা, সাইন 30 প্লাস থিটা। আচ্ছা, তো ভাই দেখো বলতেছে R2 লাগবে সর্বনিম্ন, তাহলে ভাই R2 এর মান যদি আমি কমাইতে চাই, R2 একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের লবে তো হচ্ছে সবাই ধ্রুবক, তাহলে লবেতেও কিছু করতে পারতেছি না, হরের মধ্যে চলক আছে থিটা, তাহলে ভগ্নাংশকে যদি আমি ছোট করতে চাই, ভগ্নাংশের হর বাড়াইতে হবে, তাহলে হরের সর্বোচ্চ ভ্যালু কত, হরের সর্বোচ্চ ভ্যালু 1, থিটা প্লাস 30 সাইন থিটা প্লাস 30, এটা হচ্ছে হর, এটার সর্বোচ্চ মান কত, সাইনের সর্বোচ্চ মান কত হয় 1, তাহলে এই মানটা হচ্ছে 1। আচ্ছা, তাহলে সাইনের সর্বোচ্চ মান কখন পাওয়া যায়, যখন অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তার মানে থিটা প্লাস 30 হচ্ছে 90, তার মানে থিটার ভ্যালু কত, 60, থিটার ভ্যালু কত, 60। তাহলে R2 এর মান সর্বনিম্ন কত হবে, R2 এর মান সর্বনিম্ন কত হবে, যখন আমাদের থিটা ইকুয়ালস টু আসতেছে 60 ডিগ্রি। ঠিক আছে, ওকে, হোপফুলি অঙ্কটা ধরতে পারছো। আচ্ছা, তো ভাই দেখো, যদি হচ্ছে পরীক্ষার হলে এরকম সাইন 75 ডিগ্রি এটা যদি মনে না থাকে, তখন কি করবা, এই যে সাইন a প্লাস বি এর ফর্মুলা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দেন ভেঙে সলভ করবা। ঠিক আছে, মুখস্থ নাই থাকতে পারে, তখন কি করবা, আমি কিন্তু এটাতে যোগ করি নাই, সাইন 75 ডিগ্রি বানাই নাই, মুখস্থ রাখতে পারলে তো ভালো, মুখস্থ না থাকলে এইভাবে ভেঙে করে দেখাবা। ঠিক আছে, আচ্ছা, চলো আমরা সামনে যে পরের অঙ্কে যাই। পরের অঙ্কে আমাদের কি বলতেছে, দেখো নেক্সট ম্যাথে আমাদেরকে বলতেছে দুইটি বল পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ পরস্পর 2 আলফা কোণে ক্রিয়া করে, এদের লব্ধি বল দুটির অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এদের লব্ধি বল দুইটির অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, দেখাও যে পি ট্যান থিটা ইকুয়ালস টু কিউ ট্যান আলফা। আচ্ছা, আমাদের একটু ছবি আঁকতে হবে। তাহলে আমাদের কাছে দুইটা বল আছে, পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ। তাহলে এই হচ্ছে ধরো এদের লব্ধি, এই হচ্ছে এদের লব্ধি। তাহলে এদের লব্ধি হচ্ছে, আমরা যদি এর সমদ্বিখণ্ডকটাকে এঁকে ফেলি, সমদ্বিখণ্ডক, তাহলে এ হচ্ছে ধরো সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক, তাহলে মধ্যবর্তী কোণ ছিল ধরো আলফা, মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা। ঠিক আছে, মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা, বা ধরো 2 আলফা, মধ্যবর্তী কোণ বলাই আছে 2 আলফা। তাহলে মধ্যবর্তী কোণ যদি ভাই 2 আলফা হয়, তাহলে সমদ্বিখণ্ডক সেটাকে সমান 2 ভাগে ভাগ করতেছে,
তাহলে সমদ্বিখণ্ডকের কারণে অ্যাঙ্গেলগুলো কত হয়ে যাবে, একটা হবে আলফা আর একটা কি হবে আলফা, আলফা আর আলফা, সমদ্বিখণ্ডক সমান দুই ভাগে ভাগ করতেছে আলফা আর আলফা। ঠিক আছে। আচ্ছা এখন ভাই দেখো প্রশ্নে বলে দিয়েছে যে এই সমদ্বিখণ্ডকের সাথে আমাদের যে লব্ধি সেই লব্ধি হচ্ছে থিটা কোণ তৈরি করতেছে। সমদ্বিখণ্ডকের সাথে আমাদের যে লব্ধি সে কত কোণ তৈরি করতেছে, থিটা। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো তো ভাই আমরা তো আসলে এখানে যে অ্যাঙ্গেলগুলো বলা আছে একটাকেও নিজেদের কাজে লাগাতে পারবো না। ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে আমাদের কি লাগবে, আমাদের লাগবে লব্ধির সাথে, এই লব্ধির সাথে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউর উৎপন্ন কোণ। তাহলে লব্ধির সাথে উৎপন্ন কোণ দরকার। আচ্ছা তো ভাই দেখো এই যে আমাদের লব্ধিটা আছে এটাকে আমরা একটা নাম দিলাম আর, এই লব্ধি আর দেখো তো পি মাইনাস কিউ এর সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করতেছে, এতটুকু আলফা এতটুকু থিটা, তাহলে টোটাল কোণ কত, খেয়াল করো তো টোটাল কোণ কত, এতটুকু হচ্ছে আলফা তার সাথে আছে আরো থিটা, টোটাল কোণ কত আলফা প্লাস থিটা। তাহলে পি মাইনাস কিউ কত কোণ তৈরি করতেছে, আলফা প্লাস থিটা, আলফা প্লাস থিটা। এটা হচ্ছে পি মাইনাস কিউ লব্ধির সাথে যে কোণ উৎপন্ন করে। এবার পি প্লাস কিউ লব্ধির সাথে কি কোণ উৎপন্ন করতেছে, দেখো তো টোটাল আছে আলফা সেখান থেকে থিটা কমায় দাও, টোটাল হচ্ছে আলফা সেখান থেকে থিটা কমায় দাও, তাহলে বাকি থাকে কি আলফা মাইনাস থিটা, তাহলে বাকি থাকে কি আলফা মাইনাস থিটা। তাহলে পি প্লাস কিউ কি পরিমাণ কোণ উৎপন্ন করে, আলফা মাইনাস থিটা, আর পি মাইনাস কিউ কি পরিমাণ কোণ উৎপন্ন করে, আলফা প্লাস থিটা। এবার যদি হচ্ছে আমি ত্রিভুজের বলের সাইন সূত্র অ্যাপ্লাই করি কি লিখবো দেখো তো, পি প্লাস কিউ ডিভাইডেড বাই সাইন অপোজিট অ্যাঙ্গেল, তার মানে অপরজন কি কোণ উৎপন্ন করছে লব্ধির সাথে, কি কোণ উৎপন্ন করছে, পি মাইনাস কিউ কি কোণ উৎপন্ন করছে, আলফা প্লাস থিটা, তাহলে সাইন আলফা প্লাস থিটা ইকুয়ালস টু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই সাইন অপরজন কি কোণ উৎপন্ন করছে, তাহলে অপরজন কি পি প্লাস কিউ, সে কি কোণ উৎপন্ন করছে আলফা মাইনাস থিটা, তাহলে এটা হবে সাইন আলফা মাইনাস থিটা। ওকে আচ্ছা তাহলে এখান থেকে আমরা পি মাইনাস কিউ যদি এপাশে নিয়ে আসি তাহলে পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ কত আসতেছে, আসতেছে সাইন আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। ওকে সাইন আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। এখন আমাদের কাজ হচ্ছে খেয়াল করে দেখো পি ট্যান থিটা ইকুয়ালস টু কিউ ট্যান আলফা, তার মানে পি বাই কিউ এর ভ্যালু বের করা। আমাদের কাজ কি এখান থেকে পি বাই কিউ এর ভ্যালু বের করা, এটাই প্রমাণ করতে হবে। তাহলে আমি যদি এখান থেকে পি বাই কিউ এর ভ্যালু বের করতে চাই আমাকে কি করতে হবে, দেখো যোজন বিয়োজন করা লাগবে। পি বাই কিউ এর ভ্যালু বের করতে গেলে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করলে এই পাশে পি বাই কিউ চলে আসবে, এখানে প্রমাণটা মিলে যাবে। আচ্ছা তাহলে চলো আমরা যোজন বিয়োজন করে ফেলি, যোজন বিয়োজন করে ফেলি। তাহলে আমরা যোজন বিয়োজন করতেছি। রাইট সাইডে কি হবে, সাইন আলফা প্লাস থিটা প্লাস সাইন আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস থিটা মাইনাস সাইন আলফা মাইনাস থিটা। তাহলে কত হবে, টু পি ডিভাইডেড বাই টু কিউ ইকুয়ালস টু কত, দেখো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, ফর্মুলা কি টু সাইন এ কস বি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, ফর্মুলা কি টু কজ এ সাইন বি। তাহলে টু টু কাটাকাটি যাচ্ছে, তাহলে পি বাই কিউ কত থাকতেছে, দেখো সাইন আলফা বাই কজ আলফা আসবে ট্যান আলফা, আর কস থিটা বাই সাইন থিটা থাকবে কট থিটা। ঠিক আছে। আচ্ছা এবার তুমি যদি হচ্ছে কট থিটাকে ওই পাশে পাঠিয়ে দাও তাহলে ওয়ান বাই কট থিটা হয়ে যাবে, আর কিউকে এই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে কিউ ট্যান আলফা। আচ্ছা ওয়ান বাই কট থিটা কত, ট্যান থিটা, তাহলে পি ট্যান থিটা ইকুয়ালস টু কিউ ট্যান আলফা। এই হইল আমাদের প্রমাণ, পি ট্যান থিটা ইকুয়ালস টু কিউ ট্যান আলফা। ঠিক আছে। আচ্ছা হোপফুলি তাহলে প্রমাণটা বুঝতে পারছো, হোপফুলি তাহলে প্রমাণটা বোঝা গেল। তাহলে চলো আমরা সামনে আগে দেখি পরবর্তী অঙ্কে আমাদের কাছে কি দেওয়া আছে। নেক্সট ম্যাথে কি বলতেছে দেখো, নেক্সট ম্যাথে বলতেছে এবিসি ত্রিভুজের বাহুত্রয়ের সমান্তরালে পি মান বিশিষ্ট তিনটি বল একটি বিন্দুতে কার্যকর হলে প্রমাণ করো যে লব্ধি বল আর কে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার ইন্টু থ্রি মাইনাস টু কজ এ মাইনাস টু কজ বি মাইনাস টু কজ সি দ্বারা প্রকাশ করা যায়। আচ্ছা তো ভাই তোমাদের একটা জিনিস মনে করা দিতে চাই, ভেক্টরে পড়ছিলা সমান মানে সেম দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট করলে ওটার বর্গ পাওয়া যায়।
সেম দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট করলে এটার বর্গ পাওয়া যায়, ফিজিক্সেও পড়ছো, ঠিক আছে? আচ্ছা, আবার যদি হচ্ছে আমি নর্মাল দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট করি তাহলে কি হবে? পি ডট কিউ এর ফর্মুলা কি? পি কিউ কজ আলফা, যেখানে আলফা হচ্ছে কি এদের মধ্যবর্তী কোণ। নিশ্চয়ই এটাও মনে আছে। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে চলো আমরা ছবিতে কি বলতেছে সেই অনুযায়ী অঙ্কটা সলভ করি। আচ্ছা, তো দেখো এটাকে চাইলে অনেক বড় করেও সলভ করা যায়, আবার ডট প্রোডাক্ট দিয়ে অনেক ছোট করেও সলভ করা যায়। আমরা ডট প্রোডাক্ট দিয়ে সলভ করব। তো ভাই খেয়াল করো, আমাদের এখানে বলতেছে যে এবিসি ত্রিভুজ এ বি সি, তাহলে এই এবিসি ত্রিভুজের বাহুত্রয়ের সমান্তরালে, তার মানে এবি বরাবর একটা বল কাজ করতেছে, বিসি বরাবর একটা বল কাজ করতেছে, আবার সিএ বরাবর একটা বল কাজ করতেছে। তো এই তিনটা বলের দিক আলাদা আলাদা হইতে পারে, বাট এদের মান সমান। তিনটা বল আলাদা ভেক্টর, বিকজ এদের দিক আলাদা, বা তিনটারই মান কত? তিনটারই মান হচ্ছে পি। তিনটারই মান কত? পি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই এই তিনটা বলের লব্ধি হচ্ছে আর, এই তিনটা বলের লব্ধি হচ্ছে কত? আর। তাহলে আর ইকলস টু কত? পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি। ওকে, তাহলে ভাইয়া আর স্কোয়ার সমান সমান কি লেখা যাবে? আর ডট আর, তার মানে কি? পি প্লাস কিউ, সরি, তার মানে পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি ডট পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি। ব্র্যাকেট ভেঙে গুণ করে দেখো, আসবে হচ্ছে পি ওয়ান ডট পি ওয়ান স্কোয়ার, সেম ওয়েতে পি টু স্কোয়ার, সেম ওয়েতে পি থ্রি স্কোয়ার, ঠিক আছে? প্লাস টু পি ওয়ান ডট পি টু প্লাস টু পি টু ডট পি থ্রি প্লাস টু পি থ্রি ডট পি ওয়ান। আচ্ছা, তাহলে ভাই এই জিনিসগুলো কীরকম আসবে? এগুলো কীরকম হবে? আচ্ছা চলো আমি তোমাদের একটা করে দেখাই। পি ওয়ান ডট পি টু কত হবে? অন্যগুলোও সিমিলার। তাহলে আমাদের এই ছবির জন্য পি ওয়ান ডট পি টু কত আসে দেখো। পি ওয়ান ডট পি টু হবে হচ্ছে পি ওয়ান পি টু ইন্টু কজ এদের মধ্যবর্তী কোণ। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ কিন্তু ভাই বি না, সাবধান, বি কিন্তু না, খেয়াল করো। মধ্যবর্তী কোণ কেমনে বের করতে হয়? মধ্যবর্তী কোণ বের করার জন্য এমন বিন্দু নিতে হবে, মানে এমন সেট আপ করতে হবে যেন বিন্দু থেকে দুইটাই বাইরে বের হচ্ছে অথবা দুইটাই ওই বিন্দুতে ভিতরে ঢুকতেছে, এমন চিন্তা ভাবনা। তাহলে দেখো এখান থেকে তুমি যদি কোণ বের করো তাহলে তো এখানে দেখা যাচ্ছে একটা ভিতরে ঢুকতেছে আর একটা বিন্দু থেকে বাইরে বেরোচ্ছে, তাহলে এমনি কিন্তু হবে না। তাহলে কোণ চিন্তা করার জন্য কি করতে হবে? বিন্দু এমনভাবে সেট আপ করতে হবে যেন ওই বিন্দু থেকে দুইটা বলই হয় ভিতরে ঢুকে অথবা দুইটা বলই বাইরে বের হয়। আচ্ছা ওকে, তাহলে দেখো আমরা যদি একটু পি ওয়ানকে এক্সটেন্ড করি, এইবার হচ্ছে এদের মধ্যবর্তী কোণ আমি পেয়ে যাব, পি ওয়ান আর পি টু এর মধ্যবর্তী কোণ। এবার বিন্দু থেকে দুইটা বাইরে বেরোচ্ছে। আচ্ছা, তাহলে ভাই এটা যদি আমাদের বি কোণ হয়, এটাকে আমি যদি বলি বি কোণ, এই কোণটাকে যদি হচ্ছে আমরা বি কোণ বলি, তাহলে এই বহিস্থ কোণটা কত হবে? পাই মাইনাস বি, তাই না? টোটাল তো 180 ডিগ্রি, এটা হচ্ছে বি কোণ, তাহলে বাকি থাকে কত? পাই মাইনাস বি। আচ্ছা, তাহলে পি ওয়ান পি টু ইন্টু কস পাই মাইনাস বি। এখন কস পাই মাইনাস থিটা সমান কি আসে? মাইনাস কস থিটা। তাহলে পি ওয়ান পি টু মাইনাস কস বি। ওকে, তাহলে মাইনাস পি ওয়ান পি টু কস বি, এটা হচ্ছে পি ওয়ান ডট পি টু। তাহলে পি ওয়ান ডট পি টু কত আসলো? মাইনাস পি ওয়ান পি টু কস বি। সেম ওয়েতে দেখানো যাবে পি টু ডট পি থ্রি কত হবে? মাইনাস পি টু পি থ্রি কস সি। পি ওয়ান ডট পি থ্রি কত হবে? মাইনাস পি ওয়ান পি থ্রি কস এ। আমি একটু লিখে ফেলি, সেম ওয়েতে আমরা দেখাইতে পারবো পি টু ডট পি থ্রি কত হবে? পি টু ডট পি থ্রি কত হবে? মাইনাস পি টু পি থ্রি কস সি। অ্যান্ড পি ওয়ান ডট পি থ্রি কত হবে, বা পি থ্রি ডট পি ওয়ান কত হবে? মাইনাস পি ওয়ান পি থ্রি কস এ। ঠিক আছে, মাইনাস পি ওয়ান পি থ্রি কস এ। আচ্ছা, তাহলে ভাই আমরা যদি সবগুলো মান বসিয়ে দিই, আমরা যদি সবগুলো মান এখানে বসিয়ে দিই, সবগুলো মান এখানে বসায় দিলে আসতেছে কত? পি ওয়ান স্কোয়ার প্লাস পি টু স্কোয়ার প্লাস পি থ্রি স্কোয়ার, পি ওয়ান ডট পি টু কত? মাইনাস পি ওয়ান পি টু কস বি, তাহলে মাইনাস টু পি ওয়ান পি টু কস বি। এরপরে কি আছে? পি টু ডট পি থ্রি কত হবে? মাইনাস টু পি টু পি থ্রি কস সি, পি টু পি থ্রি কস সি। এরপরে আছে পি ওয়ান পি থ্রি, তাহলে মাইনাস পি ওয়ান পি থ্রি কস এ। ঠিক আছে? আচ্ছা,
এবার হচ্ছে আমরা দেখো মান বসায় দিব, তাহলে সবগুলোর মানই তো পি, সবগুলোর মানই কত পি, তাহলে সবগুলোর মানই যেহেতু পি, তুমি যদি সবগুলোর মান বসিয়ে দাও আসতেছে কত পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, সব মিলে হয়ে যাবে এটা 3p স্কোয়ার। একবারে লিখে ফেলে আমি, সব মিলে এটা হয়ে যাবে সবগুলোর মান সমান, p1 p2 p3 সবগুলোর মান সমান, তাহলে 3p স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার কজ এ মাইনাস 2p স্কোয়ার কজ বি মাইনাস 2p স্কোয়ার কজ সি। ওকে, পি স্কোয়ার কমন নেওয়া যাচ্ছে, থাকতেছে কত তাহলে 3 মাইনাস 2 কজ এ মাইনাস 2 কজ বি মাইনাস 2 কজ সি। শেষ, সহজে হয়ে গেল। ওকে, এটাই আমাদেরকে প্রুফ করতে বলছে। ঠিক আছে, তাহলে এভাবে ডট প্রোডাক্টের সাহায্য নিয়ে আমরা অঙ্কটা প্রুফ করে ফেললাম। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। ওকে, তুমি চাইলে কি এটাকে ভাই আমরা এই যে আমাদের একটু আগে করাইলেন কি বলে এটাকে লম্বাংশ উপপাদ্যের সাহায্যে করা যাবে না? যাবে, অনেক বড় হবে, লম্বাংশ উপপাদ্যের সাহায্য করলে অনেক বড় হবে, তার চেয়ে বরং আমরা যেভাবে করছি সেটা সহজ। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা সামনে যাই, দেখি পরের অঙ্কে আমাদের কাছে কি দেওয়া আছে। দেখো নেক্সট ম্যাথ আমাদেরকে বলতেছে পি কিউ আর, এটা হচ্ছে তিনটা বল, এরা ইকুইলিব্রিয়ামে আছে, ভালো কথা, মানে লামির উপপাদ্য মানবে। তো বলতেছে √2p ইকুয়ালস টু √2q ইকুয়ালস টু আর, আমাদেরকে দেখাইতে হবে পি কিউ আর পি আর কিউ আর এদের মাঝখানে অ্যাঙ্গেলটা আছে। দেখো এই আর কি আমাদের কাছে তিনটা বল দেওয়া আছে, পি কিউ আর হচ্ছে আর, তাহলে আমরা চাচ্ছিলাম কি, আমরা চাচ্ছি পি আর কিউ এর মাঝখানের অ্যাঙ্গেল, পি আর আর এর মাঝখানের অ্যাঙ্গেল, অ্যান্ড দেন কিউ আর আর এর মাঝখানের অ্যাঙ্গেল, এই তিনটা অ্যাঙ্গেল বের করবো, তাই তো? আচ্ছা ওকে, তো খুবই সহজ, আমরা এটাকে বললাম হচ্ছে তোমার লাইক থিটা কিউ, এটাকে আমি বললাম হচ্ছে তোমার থিটা পি, এটাকে আমরা বললাম হচ্ছে থিটা আর। আচ্ছা, তো ভাই এখান থেকে বোঝা যাচ্ছে, খেয়াল করে দেখো, আমরা যদি লিখি √2p ইকুয়ালস টু √2q, তার মানে কিন্তু আমরা বুঝতেই পারতেছি পি ইকুয়ালস টু আসলে কিউ, পি আর কিউ এর মান আসলে সমান। ঠিক আছে, আচ্ছা পি আর কিউ এর মানটা সমান, কিন্তু আর ইকুয়ালস টু √2 ইন্টু পি, তাহলে আমি কি করতে পারি, আমি কিউ এর জায়গায় কি বসাইতে পারি, কিউ এর জায়গায় হচ্ছে তোমার সেই পি বসাই দিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর আর এর জায়গায় আমি কি বসাইতে পারি, আর এর জায়গায় আমি বসাইতে পারি, বা আমরা হচ্ছে এভাবে লিখেই রাখি, নাহলে পরে আবার আমাদের কাছে থাকবে না, এখানেও লিখে রাখি কিউ ইকস টু পি, এখানে লিখলাম আর ইকস টু √2 ইন্টু পি। আচ্ছা, এখন থিটা আর কেমনে বের করবো, তোমরা একটা ফর্মুলা পড়ছো, আমরা সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করব, এখানে আসলে তেমন কিছু বোঝানোর নাই। তাহলে থিটা আর কত হবে, কজ ইনভার্স অফ আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2pq। তাহলে হচ্ছে এবার আমি মানগুলো বসায় দিব, কজ ইনভার্স অফ আর মানে √2 ইন্টু পি, তাহলে এটা হবে 2p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই 2p স্কোয়ার। তাহলে উপরে দেখো আমাদের কাছে আসে 0, তাহলে কজ ইনভার্স অফ 0, কজ কত এর মান 0 হয়, π/2, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা বের করে ফেললাম π/2, এটা তাহলে কত আসলো π/2। আচ্ছা, তবে হ্যাঁ খেয়াল করো, পি আর কিউ যেহেতু সমান, তাহলে এই অ্যাঙ্গেলগুলো কিন্তু সমান হবে, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু তাহলে সমান হবে। ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেল সমান হবে, দুইটা অ্যাঙ্গেলই সমান হবে। আচ্ছা, তাহলে ভাই দেখো তিনটা কোণের যোগফল আসবে কত, 2π, তাহলে দেখো তিনটা কোণ থিটা পি যোগ থিটা পি, 2 থিটা পি যোগ হচ্ছে এটা আসলো π/2, এই তিনটা কোণের যোগফল কত হবে, 2π। আচ্ছা, তাহলে দেখো 2 থিটা পি ইকুয়ালস টু আসলো 2π মাইনাস π/2, তাহলে 3π/2। তাহলে এখান থেকে আমরা যদি বের করি থিটা পি কত হবে, থিটা পি আসবে 3π/4, 2কে পাশে নিয়ে যাও, 3π/4। তাহলে অ্যাঙ্গেলগুলো আমরা বের করে ফেললাম, এটা হচ্ছে π/2, এটা হচ্ছে 3π/4, আর এটাও কত হবে 3π/4। ঠিক আছে, হিসাব করে দেখো 135 কত হয়, 270 আর হচ্ছে আমাদের 90 কত হয়, 360, টোটাল 360 ডিগ্রি। ওকে, ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পারছো, খুবই সহজ ছিল কিন্তু এটা। চলো পরের অঙ্কে যাই, কি বলতেছে দেখো, আমাদেরকে বলা হচ্ছে এল দৈর্ঘ্যের একটি সুতার সাহায্যে 6 কেজি ভরের একটি বস্তু দেয়াল থেকে ঝুলানো হলো, আনুভূমিক বল এফ প্রয়োগ করে দেয়াল হতে 4l/5 দূরত্বে সরে যায়, সুতার টান টি আর বল এফ বের করো। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের কাছে একটা দেয়াল আছে, আর দেয়ালে হচ্ছে আমি সুতার সাহায্যে একটা জিনিসকে ঝুলায় রাখছি, এই হচ্ছে ধরো সুতাটার এক প্রান্ত যেটা দেয়ালে বাঁধা, আর এই হচ্ছে আমাদের বস্তুটা 6 কেজি ভরের বস্তু, 6 কেজি ভরের বস্তু, এটার ওজন নিচের দিকে কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা তো ভাই দেখো আমাদের এখানে
ওজন যেহেতু তাহলে 6 কেজি ওয়েট লিখি। আচ্ছা, তো দেখো আমাদের এখানে কাহিনী কি? কাহিনী হচ্ছে আমরা বস্তুটাকে এইদিকে একটা বল দিয়ে টেনে এভাবে ধরে রাখছি, আর এই বরাবর তো আমাদের কাছে একটা টান বল কাজ করতেছেই, এই বরাবর একটা টান বল তো কাজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, তো ভাই দেখো কি পরিমাণ আমি দূরে সরাইছি, বস্তুটাকে কি পরিমাণ দূরে সরাইছি, 4L/5 পরিমাণ দূরে সরাইছি। সুতার দৈর্ঘ্যটা কত? সুতার দৈর্ঘ্যটা হচ্ছে ভাই L। আচ্ছা, তো দেখো এখানে তো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হইতেছে, তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের ধর্ম অ্যাপ্লাই করে আমি বের করতে পারবো এই দৈর্ঘ্যটা আসবে √L² - 4L/5 হোল স্কোয়ার, তাহলে এটা আসতেছে হচ্ছে 3L, এটা আসতেছে হচ্ছে আমাদের কাছে 3L/5। কত আসতেছে? 3L/5, ঠিক আছে। তাহলে এই দৈর্ঘ্যটা আসলো 3L/5। আচ্ছা, তো ভাই দেখো আমরা এখানে একটা সুন্দর ত্রিভুজ পেয়ে যাচ্ছি, আমরা এখানে একটা সুন্দর সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি। সমকোণী ত্রিভুজ বলতে আমরা এখানে একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি যেখানে বলগুলো হচ্ছে ত্রিভুজের সমান্তরালে কাজ করতেছে, বলগুলো ত্রিভুজের বাহুর সমান্তরালে কাজ করতেছে, ঠিক আছে। এফ এই দিকে, টান বল টি এই দিকে কাজ করতেছে, আর আমাদের ওজনটা কোন দিকে কাজ করতেছে? ওজনটা দেখো এই লাস্ট যে 3 নম্বর বাহু সেটা সমান্তরালে কাজ করতেছে নিচের দিকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। কি ফর্মুলা? বল এবং বল যে বাহু বরাবর কাজ করতেছে সেই বাহুর দৈর্ঘ্য, এই বল আর বাহুর দৈর্ঘ্য এরা পরস্পর সমানুপাতিক, তাহলে আমরা কি লিখতে পারি? T/L, বাহুর দৈর্ঘ্য L ইকুয়ালস টু এই বরাবর কি কাজ করতেছে 6, তাহলে 6/3L/5, বাহুর দৈর্ঘ্য 3L/5 ইকুয়ালস টু F/4L/5, F/4L/5, ওকে। আচ্ছা, তাহলে আমরা যদি হচ্ছে প্রথমে এতটুকু পার্ট নিয়ে কাজ করি, এতটুকু পার্ট নিয়ে যদি আমরা কাজ করি, দেখো এখানে আমাদের L কাটাকাটি যায়, তাহলে T কষ্ট কত আসে? 6/3/5, 3 আর 6 কেটে উপরে থাকবে 2, তাহলে 2 আর 5 গুণ হয়ে কত হয়ে যাবে? 10, তাহলে টি এর মান আসলো 10 কেজি ওয়েট, ঠিক আছে। আচ্ছা, টি এর মান আসলো 10 কেজি ওয়েট। আর যদি আমি এই পাশটাতে কাজ করি এদেরকে নিয়ে, তখন এখানে কি হবে? 6/L কাটাকাটি যাবে, তাহলে 3/5 ইকুয়ালস টু F/4/5, তাহলে 5 5 কাটা যায়, 3 আর 6 কাটাকাটি করে 2, 4 এর পাশে চলে যাবে, এফ এর মান আসবে তাহলে 8, এফ এর মান তাহলে কত আসলো? 8। তাহলে এফ এর মান আমরা বের করলাম 8, টি এর মান আমরা বের করলাম 10, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, এই ফর্মুলাটা কার জন্য কার্যকর? এই ফর্মুলাটা একমাত্র তখনই অ্যাপ্লাই করা যাবে, এত সহজে অঙ্কটা তখনই করা যাবে যখন প্রযুক্ত বলগুলো মিলে কোনো একটা ত্রিভুজের সমান্তরালে ক্রিয়া করে, ঠিক আছে। আচ্ছা, এবং সবাই একই ক্রমে থাকে, তখন শুধুমাত্র এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে। ওকে, তাহলে চলো আমরা সামনে যাই। এরপরে কি বলতেছে আমাদেরকে? বলতেছে একটি মসৃণ হেলানো সমতলের দৈর্ঘ্য ভূমির সমান্তরালে, দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়াশীল যথাক্রমে 4 এবং 5 কেজি ওয়েট, 4 এবং 5 কেজি ওয়েট বলদ্বয় প্রত্যেকে এককভাবে ডাব্লিউ ওজনের কোনো বস্তুকে তলের উপর স্থির রাখতে পারে, ডাব্লিউ এর মান নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কাছে ভূমির সমান্তরাল তল, মানে কি বলে, হেলানো তল আছে। হেলানো তলে এই হচ্ছে আমাদের কাছে একটা বস্তু দেওয়া আছে, বস্তু দেওয়া আছে। এখন আমরা কি করতেছি? আমরা হচ্ছে এই বস্তুর উপর দুই রকম বল প্রয়োগ করতেছি। একবার হচ্ছে আমি দৈর্ঘ্য বরাবর, সমতলের যে দৈর্ঘ্যটা আছে সমতলের দৈর্ঘ্য বরাবর একটা বল প্রয়োগ করব, ঠিক আছে। সমতলের দৈর্ঘ্য বরাবর কত বল প্রয়োগ করতেছি? 4 কেজি ওয়েট, 4 কেজি ওয়েট, হ্যাঁ। আর আমাদের এই বস্তুটার নিজের যে ওজন, সেই ওজনটা কত? সেটা হচ্ছে ডাব্লিউ, ওকে। আচ্ছা, তো এখানে সাম্যাবস্থা তৈরি করার জন্য 3টা বল দরকার, তাহলে আরেকটা বল কি? আরেকটা বল হচ্ছে, দেখো এই যে বস্তুটা হেলানো তলে আছে, তাহলে তল বস্তুটার উপর তলের লম্ব দিকে একটা প্রতিক্রিয়া বল দিবে, তাহলে এই হচ্ছে সেই প্রতিক্রিয়া বল আর, ঠিক আছে, এই হচ্ছে সেই প্রতিক্রিয়া বল আর, ওকে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ভালো। তাহলে এখন খেয়াল করো ভাইয়া, আমাদের এই কোণটা যদি আলফা হয়ে থাকে, তাহলে আমাদের এই ডাব্লুটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। পড়ছিলাম আমরা, কি পড়ছিলাম? তল বরাবর লম্ব দিকে নিচে কত হবে? উপাংশটা হবে ডাব্লিউ কজ আলফা, আর তলের সাথে লম্ব বরাবর নিচের দিকে, আর তল বরাবর নিচের দিকে কত হবে? তার মানে এই দিকে কত হবে? এটা হবে ডাব্লিউ সাইন আলফা। এটা কত হবে? ডাব্লিউ সাইন আলফা। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারতেছি, এখান থেকে আমরা লিখতে পারতেছি ডাব্লিউ সাইন আলফা, যেহেতু সাম্যাবস্থা আছে তার মানে নিশ্চয়ই ডাব্লিউ সাইন আলফা এই 4কে দমিয়ে রাখতেছে, তার মানে ডাব্লিউ সাইন আলফা ইকুয়ালস টু 4।
আবার এই আর ডাব্লিউ কজ আলফাকে দমিয়ে রাখতেছে, তাই না? তাহলে কি দেখা যায়, ডাব্লিউ কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে আমাদের আর। আচ্ছা, তো যাই হোক, আমাদের আসলে এই জিনিসটা কাজে লাগবে। ডাব্লিউ সাইন আলফা ইকুয়ালস টু 4, তাই তো? আচ্ছা, তাহলে ভাই ডাব্লিউ সাইন আলফা ইকুয়ালস টু যদি 4 হয়, আমরা এখান থেকে w/4 ইকুয়ালস টু কত লিখতে পারি? সাইন আলফা এসে গেলে 1 সাইন আলফা, তাহলে হয়ে যাবে কত? কোসেক আলফা, কোসেক আলফা। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি দিলাম 1 নং সমীকরণ। এটা একটু খেয়াল রাখো, এটা আমাদের একটু পরে কাজে লাগবে। w/4 ইকুয়ালস টু কোসেক আলফা। আচ্ছা, তাহলে এটা আমরা প্রথম সিনারিও থেকে পাইলাম, যেখানে আমরা কি করতেছি, তেলের সমান্তরালে হচ্ছে 4 কেজি ওয়েট বল প্রয়োগ করতেছি। এবার আমি যেটা করব, আমি হচ্ছে ভূমির সমান্তরালে 4 কেজি ওয়েট বল প্রয়োগ করব। ঠিক আছে? তাহলে চলো আমরা সেটার জন্য আবারও ছবিটা এঁকে ফেলি। আচ্ছা, তাহলে এই হচ্ছে নিচের দিকে আছে ডাব্লিউ, তার হেলানো তল বরাবর নিচের দিকে তার উপাংশ হচ্ছে, এই কোণটা যদি আলফা হয়ে থাকে তাহলে এটা হচ্ছে ডাব্লিউ সাইন আলফা, আর এই দিকে কি আছে? ডাব্লিউ কজ আলফা। উপরের দিকে আছে আমাদের আগের মতোই প্রতিক্রিয়া বল আর। আচ্ছা, এখন খেয়াল করো, এবার আমরা বলটাকে দিচ্ছি 5 কেজি ওয়েট বল থেকে দিচ্ছি ভূমির সমান্তরালে। 5 কেজি ওয়েট বলটাকে দিচ্ছি ভূমির সমান্তরালে। আচ্ছা, তো ভাই দেখো, যেহেতু আমি ভূমির সমান্তরালে এই বলটাকে দিচ্ছি, নিশ্চয়ই এই বলটাকে আমরা এখন 2 ভাগে ভাগ করে ফেলতে পারি। 2 ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে কি, একটাকে ভাগ করে ফেলতে পারি আমি তলের সমান্তরালে, মানে এই 5 কেজিকে আমরা 2টা উপাংশে ভাঙবো। একটা হবে কি, 5 কেজিকে আমরা এভাবে রাখবো না, ঠিক যেরকম দেখো ডাব্লুকে আমরা এখানে এরকম আস্ত রাখি নাই, ডাব্লুকে আমরা ভেঙে ডাব্লু কজ আলফা ডাব্লু সাইন আলফা বানাইছি। এখানেও ডাব্লুকে আমরা আস্ত রাখি নাই, ডাব্লুকে ভেঙে আমরা ডাব্লু কজ আলফা ডাব্লু সাইন আলফা বানাইছি। সেম ওয়েতে এই 5 কেজিকে আমরা আস্ত রাখবো না, 5 কেজিকে ভেঙে আমি হচ্ছে তলের সাথে লম্ব একটা উপাংশ বানাবো আর তলের সমান্তরাল উপাংশ বানাবো। কারণ দেখো আমাদের সব হিসাব নিকাশে কিন্তু শুধুই তলের সমান্তরাল কোনো উপাংশ আছে অথবা তলের লম্ব কোনো উপাংশ আছে, এর বাইরের কোনো রকম ভেক্টর আমরা রাখতেছি না। তাহলে এই 5কে আমাদেরকে কীভাবে আনাইতে হবে, কিসে ভাঙতে হবে? তলের সমান্তরাল আর তলের লম্ব, এভাবে ভাঙতে হবে। আচ্ছা, তবে দেখো এটা যদি আলফা হয় তাহলে সমান্তরাল কোণ অনুরূপ কোণের অনুযায়ী, কনসেপ্ট অনুযায়ী এটা আলফা হলে এটাও কি হবে? আলফা। তাহলে ভাই আলফা কোণে উপাংশটা কত? 5 কজ আলফা। ওকে, আচ্ছা, আর তার সাথে লম্ব দিয়ে কি থাকবে? এইদিকে তাহলে আরেকটা বল আসবে কি? 5 সাইন আলফা। তাহলে এদিকে টোটাল 2টা বল, ডাব্লিউ কজ আলফা প্লাস 5 সাইন আলফা। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাই খেয়াল করো, এইবার আমাদের এই ডাব্লিউ সাইন আলফাকে প্রতিহিত করার জন্য, দমানোর জন্য কি পরিমাণ বল কাজ করতেছে বিপরীত দিকে? 5 কজ আলফা। তাহলে দেখো ডাব্লিউ সাইন আলফা ইকুয়ালস টু 5 কজ আলফা। আচ্ছা, সাইনকে এই পাশে নিয়ে যাও, 5কে এই পাশে নিয়ে যাও, তাহলে w/5 ইকুয়ালস টু আসতেছে কট আলফা। এটাকে দাও 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। আচ্ছা, তাহলে ভাই দেখো, আমি যদি এখন একটা সুন্দর কাজ করি, কি সুন্দর কাজ দেখো, 2 এর বর্গ থেকে আমি যদি 1 এর বর্গ থেকে আমি যদি 2 এর বর্গ বিয়োগ করি, তাহলে আলফা কাটাকাটি যায় কেমনে? কসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা হয়ে যাবে 1। ডাব্লিউ এর একটা সমীকরণ আসবে, সেটা সলভ করলে ডাব্লিউ এর মানটা আমি পেয়ে যাব। তাহলে আমরা কি করব? 1 এর বর্গ থেকে 2 এর বর্গ বিয়োগ, তাহলে কি আসতেছে? ডাব্লিউ স্কোয়ার বাই 16 মাইনাস ডাব্লিউ স্কোয়ার বাই 25 ইকুয়ালস টু কত আসবে? কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা। ওকে, তাহলে কত হবে? 25 মাইনাস 16, তাহলে আসবে হচ্ছে 9। তাহলে 9/16 ইন্টু 25 ইকুয়ালস টু কত? 9/16 ইন্টু 25 ইকুয়ালস টু আসবে হচ্ছে আমাদের কাছে 1। তাহলে ডাব্লিউ স্কোয়ার আমরা কত বের করলাম? ডাব্লিউ স্কোয়ার হচ্ছে আমরা বের করলাম 16 ইন্টু 25 ডিভাইডেড বাই হচ্ছে 9। তাহলে এটা রুট করলে কত আসে? ডাব্লিউ এর ভ্যালু 4, 16 এর রুট 4, 25 এর রুট 5, 9 এর রুট 3। তাহলে দেখো 4 5 20, তাহলে 20/3, 20/3। আচ্ছা, তো ভাই এরকম অঙ্ক যদি পরীক্ষা কখনো আসে, খেয়াল রাখতে হবে তোমাদেরকে যে ধরো বলে দিছি সমতলের দৈর্ঘ্য ভূমির সমান্তরালে যথাক্রমে লেটসে পি আর হচ্ছে কিউ বল কার্যকর, পি আর কিউ বল কার্যকর। ঠিক আছে, তাহলে ডাব্লিউ এর মানটা হবে সরাসরি ফর্মুলা ডাব্লিউ ইকুয়ালস টু পি কিউ ডিভাইডেড বাই রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, শর্টকাট।
ডাব্লিউ ইকুয়ালস টু পি কিউ ডিভাইডেড রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। অ্যাপ্লাই করে দেখো তুমি এটাই পাবো, 4 5 20 ডিভাইড বাই রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। হ্যাঁ এটাই আসে, ঠিক আছে ওকে। তাহলে শর্টকাটটা আমরা দেখে রাখলাম, ডিটেইলে অঙ্কটাও করে রাখলাম, হোপফুলি বুঝতে পারছো কীভাবে অঙ্ক সলভ করতে হবে। আচ্ছা চলো আমরা পরবর্তীতে যাই। ওকে, সো এটা খুবই সহজ অঙ্ক, খুবই ছোট অঙ্ক। আমাদেরকে সিম্পলি হচ্ছে লম্ব সূত্রটা প্রয়োগ করতে হবে। লম্বাংশ সূত্র প্রয়োগ করতে হবে। তো দেখো ভাই আমাদের এখানে কি বলতেছে 10 কেজি ওজনের একটি বস্তুকে আনুভূমিক দিকে, 10 কেজি ওজনের একটা বস্তু, ওজন মানে নিচের দিকে কাজ করতেছে, একটি বস্তুকে আনুভূমিক দিকে কার্যরত 5 কেজি ওজনের একটি 5 কেজি ওজনের একটি বল আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত এফ বল এবং এফের উপর লম্বভাবে ক্রিয়ারত আর বল সাম্যাবস্থায় রেখেছে মানে কি? সাম্যাবস্থা মানে কি? কোনো লব্ধি নাই, লব্ধির মান শূন্য। লব্ধির মান শূন্য মানে কি? লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশের মান শূন্য, আবার লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশের মানও কত? শূন্য। এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। আচ্ছা প্রমাণ করতে হবে কি? ওই আর এক্স ইকুয়ালস টু 0 থেকে এই প্রমাণটা আসবে, আর আর ওয়াই ইকুয়ালস টু 0 থেকে এই প্রমাণটা আসবে। সহজ কথা, এই যে দুইটা কনসেপ্ট, আর এক্স ইকুয়ালস টু 0, আর ওয়াই ইকুয়ালস টু 0, এক্স অক্ষ বরাবর উপাংশের মান শূন্য, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান শূন্য, এই দুটো কনসেপ্ট থেকে এই দুটো জিনিস প্রমাণ করা যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে চলো আগে আমরা ছবিটা এঁকে ফেলি। তাহলে আমাদের কাছে শুরুতে কি আছে? 10 কেজি ওজন, যেটা নিচের দিকে কাজ করতেছে 10, তারপর আনুভূমিকের দিকে কত কাজ করতেছে? 5, তাহলে এইদিকে আছে আমাদের কাছে 5। এরপরে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আছে এফ, তাহলে এই হচ্ছে আমাদের কাছে 60 ডিগ্রি কোণে, এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে এফ, আর এফ এর সাথে লম্ব, তাহলে এফ এর সাথে লম্ব বরাবর এখানে আছে আমাদের কাছে আর, এফ এর সাথে লম্ব বরাবর এখানে আছে আমাদের কাছে আর। আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে চলো আমরা হচ্ছে লম্ব সূত্র কি বলে, লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করি। তাহলে লম্বাংশ উপপাদ্য কি বলে? এই চারটা জিনিস যেহেতু মিলে লব্ধি তৈরি হবে, তাহলে সেই লব্ধিটা বের করার জন্য কি করতে হবে? একটু আগে আমরা দেখছিলাম এই চারটা জিনিসেরই এক্স অক্ষ বরাবর লম্বাংশগুলোকে যোগ করে দিতে হবে। এগুলোর এক্স অক্ষ বরাবর লম্বাংশ যোগ করে দিলে লব্ধির এক্স অক্ষ বরাবর লম্বাংশ পাওয়া যাবে। তাহলে চলো যোগ করি। তাহলে 5 cos এক্স অক্ষ বরাবর, আমরা এক্স অক্ষ কাকে ধরতেছি? 5 যেদিকে এটাকে আমরা এক্স অক্ষ ধরতেছি, 5 যেদিকে এটাকে আমরা এক্স অক্ষ ধরতেছি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এক্স অক্ষ 5 এর দিকে। তাহলে 5 যেদিকে আছে সেদিকে যদি আমরা এক্স অক্ষ ধরি, 5 এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 0 ডিগ্রি, কারণ দুটো তো একই দিকে। তাহলে 5 cos 0 ডিগ্রি, 5 cos 0 ডিগ্রি প্লাস এফ cos 60 ডিগ্রি, এফ cos 60 ডিগ্রি প্লাস আর cos 90 প্লাস 60 150 ডিগ্রি প্লাস কত হবে? 10 cos, দেখো তুমি চাইলে 270ও লিখতে পারো অথবা -90ও লিখতে পারো, ঘড়ির কাঁটার দিকে উৎপন্ন কোণ -90, সেটাও লিখতে পারো। তাহলে 10 cos 90 ওকে ইকুয়ালস টু 0। আচ্ছা তাহলে 5 cos 0 তো হচ্ছে 5, এফ cos 60 ভ্যালু হাফ, তাহলে হাফ এফ, আর cos 150 মানে হচ্ছে কত? cos 180 মাইনাস 30, তাহলে আসবে হচ্ছে মাইনাস cos 30 ভ্যালু √3/2, তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস √3/2 আর 10 cos 90 এর ভ্যালু 0, তাহলে এটা আসলো 0। সবাইকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত আসতেছে? 10 প্লাস এফ মাইনাস √3 ইন্টু আর ইকুয়ালস টু 0 হয়েছে। দেখো 10 প্লাস এফ মাইনাস √3 ইন্টু আর ইকুয়ালস টু 0। তাহলে আমাদের প্রথম পার্ট হয়ে গেছে, প্রথম পার্ট আমাদের ডান। এবার আমরা সলভ করতে চাই, দাঁড়াও এটা মুছে ফেলি। এবার আমরা আর ওয়াই ইকুয়ালস টু 0 ধরে কি পাওয়া যাবে সেটা দেখতে চাই। আর ওয়াই ইকুয়ালস টু 0 ধরে কি পাওয়া যাবে সেটা দেখতে চাই, অপর প্রমাণটা মিলে যাবে। আর ওয়াই ইকুয়ালস টু 0 ধরলে অপর প্রমাণটা মিলে যাবে। সাম্যাবস্থা মানেই লব্ধির মান শূন্য, লব্ধির মান শূন্য মানেই কি? লব্ধির লম্বাংশগুলোর মান শূন্য, এক্স অক্ষ বরাবর উপাংশের মানও শূন্য, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মানও শূন্য। তাহলে এই যে লাইনটা লিখছি, এই লাইনে যা আছে সব একই থাকবে, জাস্ট কসের জায়গায় সাইন বসাইতে হবে। তাহলে কত হবে? 5 sin 0 প্লাস এফ সাইন 60 প্লাস এফ সাইন 150 প্লাস, এটা কিন্তু 10 cos -90 ছিল, ঘড়ির কাঁটার দিকে উৎপন্ন কোণ, ঘড়ির কাঁটার দিকে উৎপন্ন কোণ -90, ঠিক আছে। কিন্তু আপনি প্লাস দিচ্ছেন কেন? কারণ cos হচ্ছে মাইনাসকে খেয়ে ফেলতে পারে, এই জন্য প্লাস দিছিলাম। আমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে মাইনাসটা দিয়েই রাখি, থাক মাইনাসটা দেওয়াই থাক। আচ্ছা এটা কত হবে? 10 sin -90 ইকুয়ালস টু 0। তাহলে 5 sin 0 আসবে 0, এফ sin 60, sin 60 এর ভ্যালু হচ্ছে কত? √3/2, তাহলে √3/2 এফ
সাইন 150, এটা হবে হচ্ছে সাইন 180 মাইনাস 30, তাহলে সাইন 30, এটা হবে তাহলে ওয়েট দুইটা এফ কেন, এটা আর হবে, এটা আর হবে। আচ্ছা তাহলে এটা আসবে হচ্ছে হাফ আর, আর এটা আসবে হচ্ছে -10 ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে এই জিনিসটাকে 2 দিয়ে গুণ করে দিব, তাহলে আমাদের প্রমাণ মিলে যাবে। তাহলে √3f প্লাস আর -20, 10কে 2 দিয়ে গুণ করলে -20 ইকুয়ালস টু 0। এটাই দেখো আমাদেরকে প্রমাণ করতে বলছে, √3f প্লাস আর -20 ইকুয়ালস টু 0। তাহলে সহজে কিন্তু অঙ্কটা আমাদের হয়ে গেল। ওকে, আশা করি তাহলে বুঝতে পারতেছো। চলো আমরা সামনে যাই, কি বলতেছে আমাদেরকে, চলো দেখি। বলতেছে 6 কেজি পার মিটার, 6 কেজি পার মিটার, 6 কেজি পার মিটার ওজনের একটি লৌহদণ্ডের এক প্রান্তে 7 কেজি ওজনের একটি বস্তু ঝুলালে তার উক্ত প্রান্ত হতে 3 মিটার দূরে, উক্ত প্রান্ত হতে 3 মিটার দূরে একটি বিন্দুতে ভারসাম্য হয়, লোহার দণ্ডটির দৈর্ঘ্য বের করো। আচ্ছা তাহলে ধরে নিলাম লোহার দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 6L, সরি শুধু L, লোহার দৈর্ঘ্য হচ্ছে L। তাহলে এই হচ্ছে আমাদের লোহার দণ্ড। এখন এটা একটা সুষম লোহার দণ্ড, তাহলে ভাই এর দৈর্ঘ্য যদি L হয়, এর দৈর্ঘ্য যদি L হয়, নিশ্চয়ই এর যে ওজন, এর ওজন কত, এর ওজন হচ্ছে দেখো প্রতি মিটারে 6 কেজি, 6 কেজি পার মিটার, তাহলে দৈর্ঘ্য যদি L মিটার হয় তাহলে ওজন হচ্ছে 6L মিটার, এবং এই 6L মিটার ওজনটা ঠিক অর্ধেক বরাবর নিচের দিকে কাজ করবে, দণ্ডটার মধ্যবিন্দু বরাবর, তার মানে অর্ধেক বরাবর ঠিক নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কত, এটা হচ্ছে 6L। ওকে, আচ্ছা ভালো কথা। এখন প্রশ্নে বলতেছে 7 কেজি ওজনের একটা বস্তুকে আমরা, 7 কেজি ওজনের একটা বস্তুকে হচ্ছে আমরা এর এক প্রান্তে ঝুলাচ্ছি, এক প্রান্তে ঝুলাচ্ছি, এই প্রান্তে আমরা 7 কেজি ওজনের একটা বস্তুকে ধরো ঝুলাইলাম, 7 কেজি ওজনের একটা বস্তু। এখন এই যে 7 আর 6L, এই দুইটা লব্ধি আছে, 7 আর 6L, নিশ্চয়ই এই দুইটা সমান্তরাল বলে লব্ধি আছে। ঠিক আছে, তার লব্ধিরা ধরো এখানে কাজ করতেছে, এই বরাবর এখানে কাজ করতেছে, এটা হচ্ছে কত 7 + 6L। তাহলে আমি যদি এই লব্ধির সমপরিমাণ একটা বল, লব্ধির সমপরিমাণ একটা বল এই যে বিন্দুতে কাজ করতেছে, যেই বিন্দুতে কাজ করতেছে, দণ্ডের উপর যে বিন্দুতে কাজ করতেছে, সেই বিন্দুতে উপরের দিকে প্রয়োগ করি, তাহলে এখানে ভারসাম্য অবস্থা আসবে, সাম্যাবস্থা আসবে। আমি যদি লব্ধির সমপরিমাণ বল এখানে প্রয়োগ না করে অন্য কোথাও প্রয়োগ করি, সাম্যাবস্থা আসবে, আসবে না। তাহলে আমাকে এই উপরের দিকেই একটা বল প্রয়োগ করতে হবে এই বিন্দুতেই, যেখানে লব্ধি আসতেছে, এবং সেই বলের মানটা হবে লব্ধির মানের সমান, তখন আমি সাম্যাবস্থা পাবো। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে ভাইয়া এখন দেখো প্রশ্নে বলতেছে যে এতটুকু দূরত্ব হচ্ছে 3 মিটার। আচ্ছা তো ভাই দেখো আমরা তো মাঝামাঝিতে ছিলাম, তাই না? তাহলে মাঝামাঝিতে থাকলে এতটুকু দূরত্ব হচ্ছে টোটালি L/2, তাহলে টোটালটা কত ছিল L/2, সেখান থেকে 3 বাদ দাও, তাহলে বাকি থাকে কত, বাকি থাকে L/2 - 3, L/2 - 3। ঠিক আছে, তাহলে টোটালটা হচ্ছে L/2, সেখান থেকে 3 বাদ দাও, বাকি থাকতেছে L/2 - 3। ওকে, ভালো কথা। তাহলে এবার আমাদেরকে হচ্ছে L বের করতে হবে। তাহলে চলো আমরা হচ্ছে সমান্তরাল বলের লব্ধির যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করে ফেলি। সদৃশ সমান্তরাল বলের লব্ধির ফর্মুলা কি ছিল সেই ফর্মুলাটা? 7 অপর দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব, তাহলে 7 অপর দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব কত, L/2 - 3 ইকুয়ালস টু 6L অপর দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব, সেটা কত, 3। দেখো 3 আর 6 কাটাকাটি যায়, এখানে থাকে 2, তাহলে 2L বজ্র গুণন করো, 7 ইকুয়ালস টু কত হবে, 2L ইন্টু L/2 - 3, তাহলে কত আসে, 7 ইকুয়ালস টু 2 কাটাকাটি যায়, তাহলে L² - 2L ইন্টু 3, 6L। ওকে, ভালো কথা। তাহলে কি আসতেছে আমাদের কাছে, L² - 6L - 6L - 7 ইকুয়ালস টু 0। এটা কি লেখা যায়, L² - 7L প্লাস L - 7 ইকুয়ালস টু 0। তাহলে যদি আমরা L কমন নেই তাহলে আসবে L - 7, যদি আমরা মাইনাস কমন নেই তাহলে মাইনাস না, আমরা যদি হচ্ছে প্লাস কমন নেই তাহলে আসবে L - 7 ইকুয়ালস টু 0। তাহলে আসতেছে কত, L - 7 ইন্টু হচ্ছে L + 1 ইকুয়ালস টু 0। তাহলে L এর ভ্যালু কত আসে, L এর ভ্যালু আসতেছে 7 আর -1। এখন ভাই আমরা একটা অ্যাকচুয়াল জিনিসের দৈর্ঘ্য নিয়ে কথা বলতেছি, তাহলে কোনো অ্যাকচুয়াল জিনিসের দৈর্ঘ্য তো আর নেগেটিভ হতে পারবে না, তাই না? তাহলে অবশ্যই দৈর্ঘ্যটা কী হবে, পজিটিভ হবে। তার মানে L এর মান কত, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 7, L এর মান 7, দৈর্ঘ্যটা হচ্ছে কত, 7
মিটার। ওকে, আচ্ছা, আশা করি তাহলে অঙ্কটা ধরতে পারছো। চলো আমরা সামনে যাই, কি বলতেছে আমাদেরকে, চলো দেখে ফেলি। আচ্ছা, দেখো আমাদেরকে বলা হচ্ছে 16 মিটার দীর্ঘ 16 মিটার দীর্ঘ একটি সুষম বিমের দুই প্রান্তে দুটি অবলম্বন আছে। 160 কেজি ভরের একজন লোক বিমের কোথায় দাঁড়ালে অবলম্বন দুটির উপর চাপের অনুপাত 1:2 হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কাছে 16 মিটার দীর্ঘ একটি বিম দেওয়া আছে। তো এখানে হচ্ছে একটা অবলম্বন আছে আর এই জায়গাতে একটা অবলম্বন আছে, ঠিক আছে। আচ্ছা, তো ভাই দেখো এই অবলম্বনটা যদি তোমাকে, এই যে চাপের অনুপাত কত 1:2, তাই তো, তাহলে ধরে নিলাম এটা হচ্ছে পি আর এটা হচ্ছে 2p। তাহলে ভাই অবলম্বনগুলো উপরের দিকে পি আর 2p পরিমাণ বল দিলে এদের লব্ধি 3p কোথায় পাওয়া যাবে, যেহেতু সদৃশ সমান্তরাল বল এখানে কোনো এক জায়গায় পাওয়া যাবে, যেটা হবে উপরের দিকে 3p। তো এই 3p বলটা আসলে কি কাজ করতেছে, 3p বলটা আসলে এই যে লোকটা যেখানে দাঁড়ায় আছে সেখানে লোকটার ওজনকে প্রতিহিত করতেছে। এই 3p বলটা কি করতেছে, লোকটা যেখানে দাঁড়ায় আছে সেখানে লোকটার এই ওজনকে প্রতিহিত করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ এটা জানা যে লোকটা আসলে কোথায় দাঁড়ায় আছে, আচ্ছা তাহলে ধরে নিলাম এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু আর এটা হচ্ছে আমাদের সি বিন্দু। আগে চলো পি এর ভ্যালু বের করি। দেখো ছবি দেখেই বুঝতে পারতেছি 3p = 160 হইতে হবে, না হলে এই বিমগুলো লোকটা যেখানে দাঁড়াইতেছে সেই দাঁড়ানোর কারণে সাম্যাবস্থা আনতে পারবে না। তাহলে 3p = কত হইতে হবে, 160 হইতে হবে। তাহলে p = কত আসবে, 160/3। আচ্ছা, এবার চলো আমরা হচ্ছে দূরত্ব বের করি। তাহলে দেখো p/bc = কত আসবে, আসবে 3p/160, 3p/160। আচ্ছা, তাহলে p দেখো কাটাকাটি যায়, তাহলে bc এর মান কত আসতেছে 160/3। bc এর মান তাহলে কত আসলো 160/3। তাহলে bc এর মান যদি 160/3 হয়, ac এর মান কত, ac এর মান হচ্ছে 160 - 160/3। তাহলে এটা আসবে 2 × 160/3, তাহলে 320/3, এত মিটার। তাহলে এই হচ্ছে দূরত্ব, এ থেকে 320 মিটার/3 ভিতরে ঢুকলে আর সি থেকে 160/3 ভিতরে ঢুকলে বি বিন্দুতে পৌঁছাবো। আর বি বিন্দুতে যদি লোকটা দাঁড়ায় তখন অবলম্বন দুটোর উপর চাপ কত হবে, 1:2, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারলা। চলো তাহলে আমরা সামনে যাই। এরপরে কি বলতেছে দেখো, বলতেছে পি কিউ আর তিনটি সদৃশ সমান্তরাল বল কোনো ত্রিভুজের কৌণিক বিন্দুগুলোতে ক্রিয়ারত থাকলে বলগুলো সাধারণ দিকের জন্য যদি এদের লব্ধি ত্রিভুজ। আচ্ছা ঠিক আছে ভাই, তো সামনে আমরা বেশ কয়েকটা সিমিলার টাইপের অঙ্ক করবো এবং এগুলো করলেই আমাদের আজকের ক্লাসটা শেষ, যদিও এগুলো করতে একটু সময় লাগবে। আচ্ছা, বেশ কিছু জিনিসের তো প্রমাণ করার মতো। তো দেখো খেয়াল করো, আমাদের এখানে শুরুতে একটা কথা আছে, তোমাদের অ্যাডমিশনে আসলে বোর্ডে আসলে কথাটা লেখা লাগতো, অ্যাডমিশন আসলে কথাটা লেখার কোনো দরকার নাই। তারপরে হচ্ছে তোমাদের আমি লিখে দিচ্ছি না, মুখে মুখে বলে দিচ্ছি কাহিনীটা কি। সো আবারও বললাম, কথাটা কিন্তু তোমাদের অ্যাডমিশনে ডিটেলে লেখা দেওয়ার দরকার নাই, তুমি সরাসরি অঙ্কে চলে যাবা। বাট বোর্ডে তোমরা এগুলো হচ্ছে লিখছিলা, বোর্ডে যারা পড়ছো এটা লিখছিলা, অ্যাডমিশনে লেখা লাগবে না। আচ্ছা দেখো, বলতেছে আমাদের কাছে পি কিউ আর তিনটা সদৃশ সমান্তরাল বল, পি কিউ আর হচ্ছে আর, এরা তিনটা সদৃশ সমান্তরাল বল, পি কিউ আর। আচ্ছা, সদৃশ সমান্তরাল বল কি করতেছে, ধরো আমাদের কাছে ত্রিভুজ এবিসি আছে, তাহলে এবিসি ত্রিভুজের এ বি আর সি বিন্দুতে কাজ করতেছে। হ্যাঁ, তাহলে এই তিনটা বলের যে লব্ধি, এই লব্ধিটা হচ্ছে ভর কেন্দ্রগামী, এদের লব্ধি ভর কেন্দ্রগামী। আচ্ছা, তাহলে ভর কেন্দ্র কিভাবে বের করে, মনে করে দেখো আমরা যেভাবে ভর কেন্দ্র বের করি, আমরা হচ্ছে মধ্যমা আঁকি, ত্রিভুজের তিনটা মধ্যমা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে কি ভর কেন্দ্র, ঠিক আছে। দুইটা মধ্যমা আসলে আসলে ভর কেন্দ্র চলে আসে, তাহলে এই হচ্ছে আমাদের ভর কেন্দ্র জি। প্রশ্নে বলতেছে এই তিনটা বলের লব্ধি, দেখো তিনটা সদৃশ সমান্তরাল বল, সদৃশ সমান্তরাল বলের লব্ধি কেমনে বের করে, যোগ করে দিলেই কাজ হয়ে যায়। তাহলে এই তিনটা বলের যে লব্ধি পি প্লাস কিউ প্লাস আর, এই লব্ধিটা হচ্ছে অবশ্যই কোন বিন্দুতে কাজ করতেছে, জি বিন্দুতে কাজ করতেছে, ঠিক আছে। প্রশ্নটা বলে দিচ্ছে ভর কেন্দ্র দিয়ে কাজ করতেছে। আচ্ছা ভালো কথা, এখন প্রমাণ করতে হবে পি = কিউ = আর, যেহেতু এদের লব্ধিটা ভর কেন্দ্রতে কাজ করতেছে তাহলে দেখাইতে হবে পি কিউ আর এর মধ্যে সম্পর্ক কি, এই তিনটা জিনিস পরস্পর সমান। আচ্ছা, তো ভাই ফার্স্টে দেখো আমাদের খেয়াল করো, যদি পি প্লাস কিউ প্লাস আর এটাকে এই দাঁড়াও, এটাকে আমি বললাম এফ বিন্দু,
এটাকে আমি বললাম এফ বিন্দু। তাহলে দেখো ভাই পি প্লাস কিউ প্লাস আর এটা হচ্ছে কি নিশ্চয়ই আর আর পি প্লাস কিউ এর লব্ধি। খেয়াল করো পি প্লাস কিউ প্লাস আর এটা কোন কোন দুইটা বলের লব্ধি, কোন দুইটা বলের লব্ধি? নিশ্চয়ই পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ আর আর এর লব্ধি। পি প্লাস কিউ সদৃশ সমান্তরাল বল, আরও সদৃশ সমান্তরাল বল, এদেরকে যোগ করলে কি আসবে? পি প্লাস কিউ প্লাস আর। তাহলে নিশ্চয়ই পি প্লাস কিউ প্লাস আর কি? পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে পি প্লাস কিউ আর আর এর লব্ধি। আচ্ছা আবার দেখো তাহলে নিশ্চয়ই যেহেতু পি প্লাস কিউ এবং আর এর কাছ থেকে পি প্লাস কিউ প্লাস আর আসে, পি প্লাস কিউকে এই যে সরল রেখাটা আছে সিএফ সরল রেখায়, সিএফ সরল রেখারই কোথাও থাকতে হবে, কোনো না কোনো এক জায়গায় থাকতে হবে, তাই না? সদৃশ সমান্তরাল বল সবগুলো তো একই সরলরেখায় থাকে, সদৃশ সমান্তরাল বলগুলো সবগুলো কি থাকে? একই সরলরেখার উপরে থাকে না, একই সরলরেখায় কার্যকর। আচ্ছা নাহলে তো আর হইল না। তাহলে এই পি প্লাস কিউকে সিএফ সরলরেখার উপর থাকতে হবে। সেম ওয়েতে দেখো পি আর কিউ এর লব্ধি হচ্ছে পি প্লাস কিউ, পি আর কিউ সদৃশ সমান্তরাল, এই দুটার লব্ধি কি? পি প্লাস কিউ। তাহলে পি আর কিউ যে সরলরেখার উপরে, পি প্লাস কিউ কেও সেই সরলরেখায় থাকতে হবে। তাহলে পি প্লাস কিউ এই বলটাকে সিএফ সরলরেখার উপরেও থাকতে হবে, এবি সরলরেখার উপরেও থাকতে হবে। তাহলে ভাইয়া যদি কোনো বিন্দুকে বলকে থাকতে হবে মানে কি, বল যে বিন্দুতে কার্যকর সেই বিন্দুকে সিএফ রেখার এবি রেখায় থাকতে হবে। তাহলে ভাই কোনো বিন্দু যদি একই সাথে দুইটা রেখায় থাকে সেই বিন্দুকে আমরা কি বলি? সাধারণ বিন্দু বলি। সাধারণ বিন্দু মানে কি? ছেদবিন্দু। তাহলে আলটিমেটলি কি বোঝা গেল? পি প্লাস কিউকে থাকতে হবে সিএফ রেখা আর এবি রেখার ছেদবিন্দুতে। পি প্লাস কিউকে থাকতে হবে সিএফ রেখা আর এবি রেখার ছেদবিন্দুতে। ঠিক আছে? আচ্ছা ভালো। তাহলে আমাদের বুঝতে পারলাম যে এই যে সিএফ আর এবি এর ছেদবিন্দু এফ, সেই বিন্দুতে পি প্লাস কিউ কাজ করবে। এই কথাটাই তুমি হচ্ছে 2 লাইনে লিখে দিতে বোর্ডে, অ্যাডমিশন এটা লেখা লাগবে না, ছবি আঁকবা, ছবি এঁকে অঙ্ক সলভ করবা। আচ্ছা তো দেখো ভাইয়া আমাদের এখানে যেহেতু এই সিএফ হচ্ছে কি বলে, সিএফ হচ্ছে আমাদের মধ্যমা, তাহলে সে এবিকে সমান 2 ভাগে ভাগ করবে, অর্থাৎ এফ সমান সমান বিএফ, এফ সমান সমান বিএফ। আচ্ছা এফ ইকুয়ালস টু বিএফ। ভালো। এবার পি আর কিউ এর লব্ধি যে পি প্লাস কিউ, এই জিনিসটাতে আমি যদি এবার সদৃশ সমান্তরাল বলের লব্ধি সংক্রান্ত ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে আমি কি পাবো? পি বাই অপর দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব, তাহলে সেটা কত? বিএফ ইকুয়ালস টু কিউ বাই অপর দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব, সেটা কত হবে? এফ। এখন ভাই দেখো বিএফ আর এফ সমান, কাটাকাটি করে তাহলে প্রমাণ করা যায় পি ইকুয়ালস টু কিউ। অনুরূপভাবে দেখানো যায়, তোমরা এভাবেই লিখবা পরীক্ষার হলে, কোনো সমস্যা নাই। অনুরূপে দেখানো যায়, অনুরূপে দেখানো যাবে কি কিউ ইকুয়ালস টু আর এবং আর ইকুয়ালস টু পি। অতএব পি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু আর। দেখছো কত সহজে প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, বাংলা কথাটা না লিখলে কিন্তু প্রমাণটা খুব সহজ, খুবই ছোট। আচ্ছা ডান। তাহলে এটা চলো আমরা সামনে যাই, পরবর্তীতে যাই। পরেরটা কি বলতেছে? সবকিছু আগের মতোই, কনসেপ্ট আগের মতোই। এবার আমাদের কাছে হচ্ছে কি দেওয়া আছে? এবার দেওয়া আছে লম্ব বিন্দু, লম্ব কেন্দ্রগামী। ভর কেন্দ্রগামী না হয়ে কি হবে এবার? লম্ব কেন্দ্রগামী হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে চলো আমরা আবার আগের মতো ছবিটা এঁকে ফেলি। তাহলে এই হচ্ছে আমাদের পি কিউ, এখানে আছে আমাদের কাছে আর। ঠিক আছে, পি কিউ আর। ওকে আচ্ছা তাহলে ভাইয়া লম্ব কেন্দ্র কেমনে খুঁজে বের করে? শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। তাহলে এই হচ্ছে শীর্ষ, বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। ওকে ঠিক আছে, তাহলে এটা একটা, আবার হচ্ছে এইরকম একটা। ওকে আচ্ছা তাহলে ধরো আমাদের এই লম্ব কেন্দ্রটা হচ্ছে লেটস সে আই বিন্দু, লম্ব কেন্দ্রটা হচ্ছে আই বিন্দু। আচ্ছা ভালো। তাহলে এটা হচ্ছে আমাদের এবিসি এর এ, বি আর সিতে কাজ করে, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে ভাইয়া বি, এটা হচ্ছে তোমার সি। আচ্ছা ঠিক আছে, ওকে ভালো কথা। তাহলে এই যে আমাদের সি, এটাকে ধরলাম এফ, সি এফ লম্ব, তাহলে সি এফ লম্ব আর এ বি, সি এফ লম্ব রেখার এবি রেখা, এদের যে সেতুবিন্দু এফ বিন্দু, সেই এফ বিন্দুতে অবশ্যই আগের যুক্তি অনুযায়ী কি কাজ করবে? পি প্লাস কিউ কাজ করবে, যেহেতু লম্ব বিন্দু বরাবর কি কাজ করতেছে? তিনটার লব্ধি পি প্লাস কিউ প্লাস আর কাজ করতেছে। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে একটু আগে আমরা যা লিখছিলাম, কি লিখছিলাম? পি বাই বিএফ ইকুয়ালস টু কিউ বাই এফ। প্রত্যেকটা প্রমাণ এমনিই শুরু হবে, পি বাই বিএফ ইকুয়ালস টু কিউ বাই বিএফ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? পি বাই কিউ ইকুয়ালস টু বিএফ বাই এফ। আচ্ছা দেখো তো ভাই, আমরা যদি কোনো ভগ্নাংশের লব এবং হরকে সেম জিনিস দিয়ে গুণ ভাগ করি তাহলে কি ভগ্নাংশে কোনো পরিবর্তন আসবে? উত্তর হচ্ছে না, অবশ্যই ভগ্নাংশে কোনো পরিবর্তন আসবে না। আচ্ছা ভালো। তাহলে এই যে আমাদের কাছে খেয়াল করো দুইটা সমকোণী ত্রিভুজ আছে,
আমি যদি একটু চিহ্নিত করে দেখাই, আমাদের কাছে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, এই একটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ, আর এই পাশে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ভাইয়া এই যে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, এই দুইটা সমকোণী ত্রিভুজে দেখো একটা সাধারণ বাহু আছে না, সাধারণ বাহু সিএফ, মাঝখানের এই বাহুটা, এই সাধারণ বাহুকে বা এই সিএফ দ্বারা তুমি লব এবং হর উভয়কে ভাগ করে দিবা। সিএফ দ্বারা তুমি কি করবা, লব এবং হর উভয়কে ভাগ করে দিবা। তাহলে কি আসে আমাদের কাছে, আসে হচ্ছে বিএফ বাই সিএফ ডিভাইডেড বাই এএফ বাই সিএফ। আচ্ছা, তাহলে ভাই দেখো আমাদের এই নীল ত্রিভুজের কথা যদি বলি, নীল ত্রিভুজে এএফ বাই সিএফ আমাকে কি দিবে, খেয়াল করো তো, নীল সমকোণী ত্রিভুজে এএফ বাই সিএফ না, হ্যাঁ ঠিকই আছে, এএফ বাই সিএফ আমাকে কি দিবে, খেয়াল করে দেখো তো। দেখো এ কোণটাকে যদি আমি ধরি, তাহলে এএফ বাই সিএফ এটা হয়ে যাবে কি, এটা চলে আসবে দেখো কট এ। কট এ, কট মানে কি, সন্নিহিত বাহু বাই লম্ব বা ভূমি বাই লম্ব, তাহলে কট এ। তাহলে সিএফ বাই এএফ আমাকে কি দিবে, কট এ, এএফ বাই সিএফ আমাকে কি দিবে, কট এ। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও তাহলে আমরা লিখে ফেলি। এখান থেকে কি পাওয়া যাচ্ছে, সেম ওয়েতে বিএফ বাই সিএফ কি দিবে, বিএফ বাই সিএফ কি দিবে, কট বি। সবুজ সমকোণী ত্রিভুজ থেকে বিএফ বাই সিএফ ভূমি বাই লম্ব কত দিবে, কট বি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, পাচ্ছি হচ্ছে কট বি ডিভাইডেড বাই কট এ। ঠিক আছে, আচ্ছা তাহলে কট বিকে যদি উল্টায় ফেলো কি আসবে, 1/tan বি, আর 1 কটে কত, tan এ। তার মানে এটাকে আসলে উল্টায় ফেললে, কটগুলোকে ট্যান বানায় ফেললে হয়ে যাবে কত, এটা tan এ বাই tan বি। তাহলে প্রমাণ হয়ে গেল P/Q ইকুয়ালস টু tan A is to tan B। অনুরূপে দেখানো যায় Q/R ইকুয়ালস টু tan B is to tan C। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের প্রমাণের প্রথম অংশটুকু ডান। এবার দ্বিতীয় অংশটুকু ভাইয়া কেমনে করব। আচ্ছা তো ভাই দেখো, দ্বিতীয় অংশটুকু আমরা যেভাবে করব সেটা বলার আগে তোমাদেরকে আমি দুইটা ফর্মুলা মনে করা দিতে চাই। ফর্মুলা দুটো ছিল এরকম, সাইন এ ইকুয়ালস টু, ত্রিকোণমিতিতে পড়ছিলা এ বাই 2r, সাইন এ ইকুয়ালস টু এ বাই 2r। ঠিক আছে, এটাকে আমরা একটু আর প্রাইম দিব। এই আর হচ্ছে পরিব্যাসার্ধ, ত্রিভুজের পরিব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা আর আমাদের কজ এ কত হবে, কজ এ আসবে হচ্ছে, ওয়েট, কজ এ আসবে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। ঠিক আছে, এই দুটা ফর্মুলা, এই ফর্মুলাগুলো এখন আমাদের কাজে লাগবে। ওকে, তাহলে আমাদের এখানে কি আছে, পি বাই কিউ ইকুয়ালস টু tan এ বাই tan বি। তাহলে একটু লিখে ফেলি, পি বাই কিউ ইকুয়ালস টু tan এ বাই tan বি। এবারে tan এ tan বি সব কিছুকে আমরা হচ্ছে কি করব, সাইন এ আর কজ এ কনভার্ট করব। ঠিক আছে, আগে হচ্ছে পি এর নিচে tan এ নিয়ে আসো, পি বাই tan এ ইকুয়ালস টু কিউ বাই tan বি, কিউ বাই tan বি। এবার ট্যানকে ভেঙে সাইন আর কস বানাও, তাহলে সাইন বাই কস, কস উপরে চলে যাবে, তাহলে পি কস এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়ালস টু কিউ কস বি ডিভাইডেড বাই সাইন বি। তাহলে পি ইন্টু কস কত হবে, কসের ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলে, কত আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc হোল ডিভাইডেড বাই সাইন এ। সাইন এ সমান সমান কত, এ বাই 2r। আর দ্বারা কিন্তু এখানকার প্রশ্নের আর নাই, এই জন্য আমি আর প্রাইম লিখছি। আর দ্বারা কি বোঝাচ্ছে, পরিব্যাসার্ধ। আচ্ছা ঠিক আছে, ইকুয়ালস টু এখানে কত হবে, কিউ ইন্টু সেম। এবার বি এর জন্য, বি কোণের জন্য কত হবে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac হোল ডিভাইডেড বাই কত হবে, সাইন বি। সাইন বি কত হবে, বি বাই 2r প্রাইম। আচ্ছা তাহলে দেখো 2r প্রাইম কাটাকাটি যাচ্ছে, তাহলে হরে শুধুমাত্র এ থাকতেছে আর এখানে বি থাকতেছে। তাহলে পি ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এই এ আর এই 2bc গুণ হয়ে কত হবে, 2abc ইকুয়ালস টু কিউ ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এই 2ac আর এই বি গুণ হয়ে কত হবে, 2abc। তাহলে কাটাকাটি যায় 2abc,
কত আসে পি ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকস টু কিউ ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে দেখো, তাহলে আবারও লিখে দিবে কি অনুরূপে দেখানো যাবে কিউ ইন্টু এত সমান আর ইন্টু এত। প্রমাণ এটা হয়ে গেল। ঠিক আছে, তো সহজ কথায় আমরা হচ্ছে ত্রিকোণমিতিক প্রমাণগুলো আছে, আবার ত্রিকোণমিতি থেকে ত্রিকোণমিতিক রিলেটেড ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের যে ফর্মুলা সেগুলো অ্যাপ্লাই করে দিলে দৈর্ঘ্য রিলেটেড প্রমাণও চলে আসে। ঠিক আছে, ওকে। সাধারণত আমরা আগে ত্রিকোণমিতিকগুলো প্রমাণ করি, দেন সেখান থেকে ফর্মুলা অ্যাপ্লাই করে বাহুর দৈর্ঘ্যগুলো নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। চলো এবার হচ্ছে আমরা সামনে যাই, পরের ম্যাথে যাই। কি বলতেছে দেখো, বলতেছে ও বিন্দুটি ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র বরাবর কাজ আছে। এবার হচ্ছে তাহলে পরিকেন্দ্র নিয়ে কাহিনী, তাই তো? পরিকেন্দ্র থেকে আমাদেরকে এই তিনটে জিনিস প্রমাণ করতে হবে, এই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আর কথা না পারি আমরা চলো ছবি এঁকে ফেলি। পরিকেন্দ্রের ক্ষেত্রে কি হয় চলো আমরা দেখি। আচ্ছা, তো আমরা হচ্ছে আগে একটা বৃত্ত আঁকা নিই, কারণ পরিকেন্দ্র মানে এখানে বৃত্ত নিয়ে কাহিনী আছে। তাহলে এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে এবার আমরা হচ্ছে একটা ত্রিভুজ আঁকবো। ওয়েট, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমাদের বৃত্তটা, এটা হচ্ছে কি ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এ বি সি এর, এ বি সি এর পরিবৃত্ত। হ্যাঁ, আচ্ছা, তাহলে পরিকেন্দ্র বের করার নিয়ম কি? পরিকেন্দ্র বের করার নিয়ম হচ্ছে তুমি হলো প্রতিটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকো, লম্ব সমদ্বিখণ্ডক পরস্পরকে যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে পরিকেন্দ্র। ঠিক আছে, আচ্ছা, তাহলে ধরে নিলাম ভাই এটাই হচ্ছে আমাদের পরিকেন্দ্রটা। ঠিক আছে, তাহলে পরিকেন্দ্রের, এটা তো পরিকেন্দ্র খুঁজে বের করার উপায়, লম্ব সমদ্বিখণ্ডক আঁকো। মূল বৈশিষ্ট্য কি? মূল বৈশিষ্ট্য হচ্ছে পরিকেন্দ্র থেকে ত্রিভুজের তিনটা শীর্ষের দূরত্ব সমান সমান। পরিকেন্দ্র থেকে ত্রিভুজের তিনটা শীর্ষের দূরত্ব কি হবে? সমান সমান হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তিনটা দৈর্ঘ্য কত? এই যে এটাকে যদি আমি বলি ও বিন্দু, তাহলে ও এ ইকলস টু ও বি ইকলস টু ও সি হবে। ওকে, আচ্ছা, তাহলে যাই হোক এবার আমরা বলগুলো দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের পি বল, এইদিকে আছে আমাদের কাছে কিউ বল, আর এইদিকে আছে আমাদের কাছে আর বল। এই তিনটা বলের লব্ধি কোন বরাবর কাজ করতেছে? আমাদের হচ্ছে এই যে পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর, এটা হচ্ছে আমাদের কিসে কাজ করতেছে? পরিকেন্দ্রে কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যদি হচ্ছে এই ওসিকে বর্ধিত করি, দেখা যাবে সেটা এফ বিন্দুতে ছেদ করে এবং এফ বিন্দু বরাবর কি কাজ করবে? পি প্লাস কিউ কাজ করবে। এফ বিন্দু বরাবর কি কাজ করবে? পি প্লাস কিউ কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, ভালো, ওকে। এবার আমরা তাহলে চলো প্রমাণ শুরু করি। অ্যাজ অলওয়েজ প্রমাণটা কিভাবে শুরু হবে? প্রমাণটা হবে হচ্ছে পি বাই বিএফ ইকুয়ালস টু কত হবে? কিউ বাই এফ। আচ্ছা, তাহলে পি বাই বিএফ ইকুয়ালস টু কিউ বাই এফ, তাহলে পি বাই কিউ ইকুয়ালস টু আসবে হচ্ছে বিএফ বাই এফ। আচ্ছা, এবার এটাকে নিয়ে আমাদের একটু আলাদা খাটনি খাটতে হবে। বিএফ বাই এফ কত হয়? দেখো, বিএফ বাই এফ, এই বিএফ আর এফ ভগ্নাংশের উপরে নিচে দুইটাকে হচ্ছে আমরা এই আইএফ না ওএফ দ্বারা ভাগ করে দিব। তাহলে বিএফ বাই ওএফ ইকুয়ালস টু আসবে কত? এফ বাই ওএফ, এফ বাই ওএফ। ঠিক আছে, আচ্ছা, ত্রিভুজের সাইন সূত্র থেকে, এটা তো ত্রিভুজের সাইন সূত্র ছিল, এই সাইন সূত্র থেকে আমরা আরও একটা জিনিস জানি। কি জানি? যে এ বাই বি ইকুয়ালস টু সাইন এ বাই সাইন বি, এ বাই বি ইকুয়ালস টু সাইন এ বাই সাইন বি। নিশ্চয়ই এটা সবার জানা আছে। আচ্ছা, তাহলে ভাইয়া এই ধর্মটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, দেখো তো এই ত্রিভুজটার দিকে তাকাও, বিএফ বাই ওএফ, বিএফ বাই ওএফ কত হবে? এদের দেখো বাহুর অনুপাত বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান। তাহলে বিএফ বাই ওএফ হবে বিপরীত কোণ কত? বি এর বিপরীত, বিএফ এর বিপরীত কোণ কত? বিওএফ। আর ওএফ এর বিপরীত কোণ কত? ওবিএফ। তাহলে বিএফ বাই ওএফ কত হবে? সাইন বিওএফ ডিভাইডেড বাই সাইন ওবিএফ হোল ডিভাইডেড বাই কত? এএফ বাই ওএফ। তাহলে এএফ বাই ওএফ আবারও সে একই কথা, বাহুর অনুপাত বিপরীত কোণের সাইন অনুপাতের সমান। তাহলে এএফ বাই ওএফ, তাহলে কত? সাইন এ ওএফ, এ ওএফ ডিভাইডেড বাই সাইন ও এএফ, ও এএফ।
ঠিক আছে। আচ্ছা, তো ভাই দেখো আমাদের এখানে এই দুইটা কোণ কিন্তু আসলে সমান সমান, এই কোণ আর এই কোণ এরা কিন্তু সমান সমান। কেমনে সমান? দেখো ভাইয়া, এই দুইটাই তো ব্যাসার্ধ, তাই না? দুইটাই তো হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান সমান, সমান কোণের সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান সমান। তাহলে এই যে ও এ এফ এই কোণটা আর ও বি এফ এই কোণটা, এই দুইটা কোণ পরস্পর সমান সমান। তাহলে এদেরকে আমরা কাটাকাটি করে ফেলতে পারি। তাহলে থাকতেছে সাইন বিও এফ ডিভাইডেড বাই সাইন এও এফ। আচ্ছা, এবার এদের দিকে আমি খেয়াল করতে চাই। দেখো আমাদের এই যে কোণটা আছে, এই কোণটা কত? এটা কিন্তু 2b। কেন? দেখো ভাইয়া, আমরা এই যে এসি চাপ আছে, এসি চাপের উপর দণ্ডায়মান, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই এ ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এ বি সি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কি হয়? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 2b। সেম ওয়েতে আমি যদি এটার দিকে তাকাইতে বলি, এটা হচ্ছে কি, দেখো বিসি চাপের উপর দণ্ডায়মান আমাদের এই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বিওসি, আর বৃত্তস্থ কোণটা হচ্ছে বিএসি, বা সহজ কথায় এ কোণ। বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বিওসি, আর বৃত্তস্থ কোণটা হচ্ছে এ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কি হয়? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কোণটা হবে 2a। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কোণটা যদি 2 হয়, এইটা কত খেয়াল করো তো। দেখো টোটালটা হচ্ছে পাই, পুরোটা 180 ডিগ্রি, সেখান থেকে এতটুকু 2b বাদ, তাহলে এতটুকু কত হবে? পাই মাইনাস 2b। এতটুকু কত হবে? পাই মাইনাস 2b। সেম ওয়েতে পুরোটা হচ্ছে 180, এখানে গেল 2a, তাহলে বাকি থেকে কত? পাই মাইনাস 2a। তাহলে এই যে কোণগুলোর মান কি পাইলাম আমরা? এ ও এফ পাইলাম হচ্ছে পাই মাইনাস 2b, আর বি ও এফ পাইলাম পাই মাইনাস 2a। এই মানগুলো বসায় দিব। সাইন বি ও এফ কত পাইছি আমরা? বি ও এফ কত পাইছি আমরা? পাই মাইনাস 2a। আর এ ও এফ কত পাইছি আমরা? সাইন পাই মাইনাস 2b। সাইন পাই মাইনাস থিটা সমান সমান সাইন থিটা। তাহলে কত হবে? সাইন 2a ডিভাইডেড বাই সাইন 2b। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো বিএফ বাই এএফ আমরা প্রমাণ করে ফেললাম সাইন 2a বাই সাইন 2b। এবার আমরা হচ্ছে লিখে ফেলতে পারবো অতএব p বাই কিউ ইকুয়ালস টু সাইন 2a বাই সাইন 2b। তাহলে প্রথম প্রমাণটা আমাদের হয়ে গেল। p is to q equals to sin 2a is to 2b, দেন অনুরূপে দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, এটা ডান। আচ্ছা, ওকে, ভালো। এবার কি করব? দ্বিতীয় প্রমাণ। দেখো আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, সাইন 2a ভাঙলে কত আসবে? 2 সাইন a cos a। সাইন 2a ভাঙলে কত আসবে? 2 সাইন b cos b। 2 কেটে ফেলি, তাহলে সাইন a cos a ডিভাইডেড বাই সাইন b cos b। তাহলে কত আসবে? সাইন a হচ্ছে a বাই 2r প্রাইম cos a। সাইন b কত আসবে? b বাই 2r প্রাইম cos b। আচ্ছা, তাহলে দেখো 2r প্রাইম কেটে ফেলে, একটু আগেই তো পড়লাম সাইন a হচ্ছে a বাই 2r প্রাইম, সাইন b হচ্ছে b বাই 2r প্রাইম। তাহলে 2r প্রাইম কেটে ফেলো, তাহলে p বাই কিউ কত আসে? p বাই কিউ আসে a cos a বাই b cos b। তাহলে p is to q হচ্ছে a cos a is to b cos b। এটাই কিন্তু আমাদের দ্বিতীয় প্রমাণ ছিল। তাহলে 2 নাম্বারটাও হয়ে গেল। 3 নাম্বার প্রমাণ। দেখো 3 নাম্বার প্রমাণে এবার আর কজও বাকি নেই, সব কিছুই হচ্ছে দৈর্ঘ্য সংক্রান্ত। তো তুমি কিছুই না, সিম্পলি কজ এ আর কজ বি এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা, তোমার কাজ শেষ। তাহলে চলো ফর্মুলা অ্যাপ্লাই করি। কত হবে? এখানে একটা প্রমাণ শেষ করছি, এখানে একটা প্রমাণ শেষ করছি। এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। পি বাই কিউ ইকুয়ালস টু হচ্ছে, দেখো কজ এ এর ফর্মুলা কত? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc বি ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। আচ্ছা, তো ভাই দেখো আমাদের নিচে যদি হচ্ছে এ জায়গাতে 2bc না থেকে 2abc থাকতো, তাহলে আমাদের একটু ভাল লাগতো। এখানেও যদি 2abc থাকতো তাহলে আমাদের একটু ভাল লাগতো। কেন ভাল লাগতো? এদেরকে আমি কাটাকাটি করতে পারতাম, কেটে ফেলতে পারতাম। তো ভাই এখানে 2abc বানানোর জন্য একটা এক্সট্রা a লাগছে, তাহলে এখানে আমাদের একটা এক্সট্রা a লাগছে। আর নিচে খেয়াল করো 2abc বানানোর জন্য আমাদের একটা এক্সট্রা b লাগছে, তাহলে আমাদের একটা এক্সট্রা b লাগছে। তাহলে এই a আর a গুণ হয়ে কত হয়ে যাবে? a স্কোয়ার। কত হয়ে যাবে? a স্কোয়ার। তাহলে p বাই কিউ আসবে হচ্ছে কত? a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আর নিচে কত আছে? b আর b গুণ হয়ে b স্কোয়ার।
তাহলে বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে প্রমাণ করে ফেললাম পি ইস টু কিউ কত হবে, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, ঠিক আছে, তাহলে 3 নম্বরটা আমাদের ডান। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। লাস্টেরগুলো হইতে পারে একটু বড় ছিল, সবগুলো হয়তো পরীক্ষা আসবে না, স্টিল যদি চলে আসে আমরা শিখে রাখলাম যেন আমরা সলভ করতে পারি। ঠিক আছে ভাইয়ারা, আচ্ছা তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। হোপফুলি হচ্ছে ভাইয়া ক্লাসটা ঠিকঠাক মতো তোমরা ধরতে পেরেছো। চ্যাপ্টারটা আশা করি তোমাদের ঠিকমতো কভার করা হয়েছে। যদি কোনো এখানে অঙ্ক সলভ করতে গিয়ে একটু প্যারা খাইতে হয় তাহলে তোমরা একটু থিওরিটা এখানকার কভার করে ফেলো, দেন আবার অঙ্কটা দেখো, হোপফুলি হচ্ছে তোমাদের কোনো ঝামেলা হবে না। ঠিক আছে ভাইয়ারা, অন্যান্য চ্যাপ্টারেরগুলো দেখো, রিটেনগুলো দেখো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।